হাই ভাইরা, কি অবস্থা সবার? আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আজকের ক্লাসটাতে আমরা ম্যাথের অন্যতম গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার সেট ও ফাংশনের লেকচার 3-তে টপ 10টা বোর্ড সৃজনশীল আমরা সলভ করব। তো এর আগের যে লেকচারগুলো আমরা দিয়েছিলাম, লেকচার 1 আর লেকচার 2, লেকচার 1-এ আমি টাইপ ভিত্তিকভাবে কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম এবং ম্যাথ সলভ করাইছিলাম। লেকচার 2-তে আমি 20টা শর্ট কোয়েশ্চেন সলভ করা দিছি। অ্যান্ড আজকে লেকচার 3, সেই লেকচার 3-তে আমি 10টা বোর্ড সৃজনশীল সলভ করা দিব। এর পাশাপাশি কোন সৃজনশীল গুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো তোমরা বেশি গুরুত্ব সহকারে পড়বে, তার একটা প্রপার আইডিয়া দিয়ে দিব। এই ক্লাসটা করার মাধ্যমে তোমার এই চ্যাপ্টারে কি ধরনের সৃজনশীল আসে তার একটা প্রপার আইডিয়া হবে। এবং তুমি আশা করি এই ক্লাসটা করার পর থেকে এই চ্যাপ্টারে যে কোনো সৃজনশীল সলভ করার মতো তোমার অ্যাবিলিটি অর্জন হবে। দেন জাস্ট তুমি একটু প্র্যাকটিস করলে তোমার এই চ্যাপ্টার মধ্যে মানে বোর্ডে সৃজনশীল করার মতো একটা প্রস্তুতি হয়ে যাবে। সো এই জন্য আমি অবশ্যই বলবো তোমাকে যে ক্লাসটা করার সাথে সাথে আমার সাথে ম্যাথগুলো প্র্যাকটিস করবে। যদি প্র্যাকটিস একেবারে সাথে করতে নাও পারো, তাহলে আমি পিডিএফ স্লাইডটা দিয়ে দিব। এই স্লাইডটা দেখে পরবর্তীতে অবশ্যই বোর্ড সৃজনশীলগুলো প্র্যাকটিস করবে, কারণ ম্যাথ প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু সেটা খুব একটা কার্যকর হবে না, এটা মাথায় রাখবা। ওকে। তো এর পরবর্তী লেকচারটাতে আমি 50টা এমসিকিউ সলভ করিয়ে দিব। তো অবশ্যই সিরিজটা কন্টিনিউ করবা। তো আমরা আজকের লেকচারটা যদি শুরু করি সেট অফ ফাংশনে, আর লেকচার 3-তে ফার্স্টে আমরা দেখলাম কুমিল্লা বোর্ড 24-এর একটা কোয়েশ্চেন। এখানে দেখো কোয়েশ্চেনটাতে আমাদের কি বলছে, যে এ সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এখানে ভাই এ সেটটা কোথায় আছে? এই যে এ একটা সেট, এটা। এখন এই সেটটাকে আমারে বলছে যে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে। সো যারা লেকচার 1টা দেখছো, মানে টাইপ ভিত্তিক ক্লাসগুলো, সেখানে আমি আলোচনা করে দিয়েছিলাম যে আমাদের আহ, যে সেট গঠন পদ্ধতি, সেখানে আমাদের কি করতে হয়, শর্তের আন্ডারে একটা সেটকে প্রকাশ করতে হয়। এইখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। এইটাকে আমাদের একটা শর্তের আন্ডারে লিখতে হবে। তাহলে যে এই সেটটা যে আছে, এই সেটটাকে আমি যদি একটা শর্তের আন্ডারে লিখি, কি শর্তের আন্ডারে লিখতে পারি দেখো তো ভাই। এইখানে আমরা বলছে -3, -2, -1, 0, 1, এইটা। তো এখন এইটাকে আমি একটা কন্ডিশনের মধ্যে লিখবো, তোমরা কিছু বাংলা কথা লিখবা। তো বাংলা কথাগুলো আমি মুখে বলে দিচ্ছি, বাংলা কথাগুলো আমি আর এখানে লিখবো না। এটা হচ্ছে ক নাম্বার, ঠিক আছে, এটা হচ্ছে ক। আহ, তো এ নাম্বারে এখানে আমাদের দেখতে পাচ্ছি -3 থেকে স্টার্ট হয়েছে সংখ্যাটা, এবং কোথায় গিয়ে শেষ হয়েছে ভাই? 1-এ গিয়ে শেষ হয়েছে। তো -3, -2, -1, 0, 1। তো স্বাভাবিকভাবে এটা কি ধরনের সংখ্যা যদি আমরা আগে চিন্তা করি, তো আমরা দেখেছিলাম সাধারণত আমরা ম্যাক্সিমাম যে আমাদের সংখ্যাগুলো ছিল, একটা হচ্ছে কি তোমাদের স্বাভাবিক সংখ্যা, যে স্বাভাবিক সংখ্যা ছিল সেটা ছিল আমাদের কি n = 1, 2, 3, এগুলো ডট ডট ডট। আরেকটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, সেটা ছিল হচ্ছে আমাদের জেড ভাই। জেড ছিল কি ভাই? ডট 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 -2, -1, 0, 1, ডট ডট ডট, এইভাবে। তো আমাদের হচ্ছে কি মাইনাস প্লাস দুইটা সংখ্যাই পাবো আমরা হচ্ছে জেড এর মধ্যে, এন এর মধ্যে কিন্তু পাবো না। তাহলে এখানে আমি যদি সেট গঠন পদ্ধতিটা লিখতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি? এক্স যেখানে মানে ইস টু এক্স বিলংস টু জেড, মানে এক্স এর মানগুলো জেড এর মধ্যে বিদ্যমান, কারণ এই যে জেড এর মধ্যে মাইনাস সংখ্যা আছে এই জন্য লিখলাম। এবং এবার কোথা থেকে স্টার্ট আর কোথায় এন্ডিং সেটা একটু বলে দাও। -3-তে স্টার্ট, 1-এ গিয়ে এন্ডিং, তাহলে -3 ইজ লেস দেন ইকুয়াল দিবা, তারপর হচ্ছে এক্স ইজ লেস দেন ইকুয়াল 1, এটা। এখন মনে রাখবা সব সময় একটা সেট গঠন পদ্ধতির ক্ষেত্রে এটা কিন্তু 2-3টা অ্যান্সারও হইতে পারে। যেমন এই পার্টটাতে যদি আমরা একটু দেখি, যে এই পার্টটার অ্যান্সারটা কিন্তু আমি চাইলে এইভাবেও লিখতে পারতাম, এই যে এটা, এই পার্টটুকু আমি চাইলে এভাবে লিখতে পারতাম, -4 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 2। এভাবেও যদি লিখতাম তাহলে তারা একই অ্যান্সার দিত, কারণ এখানে আমি বলছি ডিফারেন্সটা কি, -3 এর সমান হতে পারবে, আর নিচেরটাতে আমি -3 এর সমান হতে পারবে না, লেস দেন লিখছি, তার মানে কি -4 হতে পারবে না, তাহলে -4 থেকে উপরের দিকে গেলে তুমি -3 পাবা, -2 পাবা। আবার 2 এর সমান হতে পারবে না, মানে 1 পর্যন্ত পাবা, তো একই কথা। তো সেট গঠন পদ্ধতির ক্ষেত্রে তোমার 2, 3টা, 4টা রেজাল্টও হইতে পারে লেখার ক্ষেত্রে। ওকে। এবার আমরা সেকেন্ড কোয়েশ্চেনটাতে ভাই চলে আসি। সেকেন্ড কোয়েশ্চেনটাতে দেখো কি বলছে, আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তো আমরা জানি ক নাম্বারে 2 নাম্বার, আর খ আর গতে 4 নাম্বার, 4 নাম্বার, 8 নাম্বার থাকে, টোটাল 10 নাম্বার একটা সৃজনশীলে থাকে। তো আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোম আর নির্ণয় করতে বলতেছে। তো ডোম এন্ড আর নির্ণয় করার জন্য আমাদের আর অন্যটা যে আছে, এখানে আমাদের আর অন্যটা আর এক্স ওয়াই, যেখানে এক্স বিলংস টু এ বলছে, আবার ওয়াই বিলংস টু এ বলছে। তারপর বলছে আমাকে এক্স মাইনাস ওয়াই সমান, এটা একটা শর্ত দিয়ে দিছে। তাহলে এখানে আমার এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ যেহেতু আছে, আমাদের এ সেটটা লাগবে আগে, তাহলে এটা আগে লিখি। ওকে, লিখলাম। এর মধ্যে কি কি আছে ভাই? -3 থেকে শুরু করে 1 পর্যন্ত আছে। তো লিখি একটা একটা করে, -3, -2, -1, 0, 1, এই পর্যন্ত আমার আছে। ওকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক নাম্বারটা, একটু লিখে নিই। এখন এইখানে আমি কি করব, যে আর অন্যটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করার জন্য এটা এক্স বিলংস টু এ বলছে, তো এক্স বিলংস টু এ এর জন্য, এক্স বিলংস টু এর যে মানগুলো আছে তার জন্য আমি
এই যে ওয়াই এর মানটা নির্ণয় করবো, তো এখান থেকে আমি একটু ফাংশন একটু লিখে নিই আগে, যে ওয়াই সমান কি কি আছে ভাই। এই যে ওয়াই ইকুয়াল যে আছে, ওয়াই ইকুয়াল আমার আছে আচ্ছা এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো। তো আগে আবার এটা লিখতে হবে, এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো। এক্স মাইনাস সরি এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল হচ্ছে জিরো। তো এখান থেকে আমি কি পাচ্ছি ভাই, ওয়াই ইকুয়াল কি পাচ্ছি, ওয়াইটাকে যদি আমি সাইড চেঞ্জ করে ওই পাশে নিয়ে যাই, ডান সাইডে নিয়ে যাই, তাহলে আমাদের ওয়াই সমান থাকতেছে এক্স প্লাস টু। এক্স প্লাস টু লেখার সময় আবার ঘুরে লিখে দিলাম এটা। তাহলে এখন তুমি যে সমীকরণটা পাইলে, এটাকে তুমি এক নং দিতেও পারো, না দিলেও সমস্যা নাই। এবার তুমি বলবা এক্স বিলংস টু এর জন্য, এক্স বিলংস টু এ এর জন্য, এর জন্য আমি কি করব, এই মানগুলো নির্ণয় করবো। এক্স বিলংস টু এর জন্য ওয়াই ইকুয়াল এক্স প্লাস টু নির্ণয় করি। তো আমরা এক্স বিলংস টু এর জন্য তোমার ওয়াই ইকুয়াল এক্স প্লাস টু, মানে ওয়াই এর মানগুলো নির্ণয় করবো এটা। তাহলে এটার জন্য লেখার জন্য যদি আমি হচ্ছে এটার মানটা নির্ণয় করার জন্য কি করবো, এটা চার্ট আঁকবো। আমার কয়টা মান লাগবে ভাই, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা মান আছে। তো পাঁচটা মান দাও। এইখানে হচ্ছে আমরা এক্স, এই হচ্ছে ওয়াই, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ওকে, পাঁচটা মান দিলাম। এক্স এর মানগুলো আছে কি কি ভাই, মাইনাস থ্রি আছে, মাইনাস টু আছে, মাইনাস ওয়ান আছে, জিরো আছে, ওয়ান আছে। এবার এখান থেকে আমি হচ্ছে মানগুলো ক্যালকুলেশন করি। তুমি এক্স এর মান যদি মাইনাস থ্রি বসাও এই জায়গাটাতে, দেখো তো ভাই, এই যে ওয়াই ইকুয়াল, আমি একটু হালকা পাশে ছোট করে ক্যালকুলেশন দেখাচ্ছি, বাট এটা কিন্তু তোমার লাগবে না দেখানো, এটা তুমি নিজে নিজে ক্যালকুলেশন করে নেবে। ওয়াই ইকুয়াল এই যে এক্স প্লাস টু আছে, তাহলে এক্স এর জায়গাটাতে তুমি কি বসাই দিবা ভাই, এক্স এর জায়গায় মাইনাস থ্রি বসাবা, প্লাস টু ইকুয়াল কত আসতেছে, মাইনাস ওয়ান আসতেছে। তার মানে এক্স এর মান যদি মাইনাস থ্রি হয়, ওয়াই এর মান হবে কত ভাই, মাইনাস ওয়ান। এইভাবে আমার তুমি ওয়াই এর মান যদি আবার মাইনাস টু হয়, তো মাইনাস টু বসাও, প্লাস টু ইকুয়াল কত আসতেছে, জিরো। তাহলে এখানে জিরো। সিমিলারলি আমি একটা একটা করে বসাই দিই। এক্স এর মান যদি আবার মাইনাস ওয়ান হয়, মাইনাস ওয়ান প্লাস টু যোগ বিয়োগ করলে প্লাস ওয়ান আসবে। আবার আমার এক্স এর মান যদি জিরো বসায় দিই, জিরো প্লাস টু সমান টু আসবে। আবার ওয়ান বসায় দিলে ওয়ান প্লাস টু সমান থ্রি আসবে। এই এখন এইখানে দেখো আমার কিন্তু কয়েকটা ক্রোমোজোর তৈরি হলো। যদি ক্রোমোজোর দেখে, একটা ক্রোমোজোর, একটা ক্রোমোজোর, একটা ক্রোমোজোর, মানে জোড়া তৈরি হলো, এক্স আর ওয়াই এর মানের একটা জোড়া, এগুলাকে আমরা বলি ক্রোমোজোর। ঠিক আছে, এখন এই ক্রোমোজোর গুলা আমাদের এর মধ্যে দেখো কোনোটা আমার গ্রহণযোগ্য হচ্ছে না এমন আছে কিনা সেটা দেখো। ওয়াই এর মান আমাকে বলে দিছিল কিন্তু, যে ওয়াই বিলংস টু এ, যেখানে দেখো কথাটা বলে দিছিল ওয়াই বিলংস টু এ, মানে ওয়াই এর মানগুলো আমাদের এর মধ্যে থাকতে হবে। এখন কথা হচ্ছে এখানে ওয়াই এর যে মান পেলাম মাইনাস ওয়ান, জিরো, ওয়ান, টু, থ্রি, এই জায়গায় সবগুলো মান কি এখানে আছে না ভাই, এই যে থ্রি যে লাস্টে একটা মান পাইছি, এই মানটা আমার কিন্তু ওয়াই এর মধ্যে নাই। ওয়াই এর মধ্যে মাইনাস টু থেকে ওয়ান পর্যন্ত আছে। আবার আরেকটা কি, এই যে প্লাস টু একটা মান পাইলাম, এই মানটাও আমার কি এর মধ্যে নাই। তার মানে এই জোড়া দুইটা আমার বাদ চলে যাবে, এই একটা জোড়া আর এই একটা জোড়া, এই দুইটা জোড়া আমার বাদ, এখানে আমরা এটা নিব না। তোমরা আবার কাটবা না, তোমরা তো হচ্ছে আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য, তো এটা এইভাবে ছকটা থাকবে। তাহলে তুমি কি বলবা এখানে, সুতরাং এখানে বা এখানে এখানে যে থ্রি টু কমা, আচ্ছা ওয়াই ইকুয়াল টু কমা থ্রি একটু লিখে দিই, y ইকুয়াল টু কমা থ্রি ইজ নট বিলংস টু এ, এটা লিখবো। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এই যে এইটার জন্য টু আর থ্রি এর জন্য আমার দুইটা ক্রোমোজোর আছে, একটা হচ্ছে জিরো কমা টু, আরেকটা হচ্ছে আমার ওয়ান কমা থ্রি, ওয়ান কমা থ্রি। এই যে দুইটা ক্রোমোজোর আছে, এই নট বিলংস টু আমার যে মেইন সেটটা আছে, মেইন সেটটা কি আর, নট বিলংস টু আর, মানে আর এর মধ্যে এটা থাকতে পারবে না। তাই এরা বাদে বাকি যারা তিনটা আছে সেই ক্রোমোজোর গুলো আমার অ্যান্সার। তাহলে আর সমান আমার কি আসবে ভাই, আর সমান আসবে মাইনাস থ্রি মাইনাস ওয়ান, প্রথম ক্রোমোজোরটা মাইনাস মাইনাস থ্রি মাইনাস ওয়ান, দেন দ্বিতীয় ক্রোমোজোরটা কি ভাই আমার মাইনাস টু জিরো, তৃতীয় ক্রোমোজোরটা কি ভাই আমার মাইনাস ওয়ান ওয়ান। এই এই হচ্ছে আমার অ্যান্সার রেজাল্ট। আচ্ছা তোমাকে আর কিছু করতে বলছে, যে আচ্ছা ডোমেন নির্ণয় করতে বলছে, ডোম আর নির্ণয় করো। তাহলে আমাদের আর নির্ণয় হলো, কিন্তু এখনো কিন্তু ডোমেন নির্ণয় হয় নাই। সো আমি এখানে ডোমেনটা নির্ণয় করে ফেলি আমরা। তাইলে ডোমেন, অতএব ডোমেন, ডোমেন অফ আর, ডোমেন আর মানে ডোমেন অফ আর বা ডোম আর একই কথা। তা এটা আমাদের কি কি হবে ভাই, আমরা জানি প্রথম যে উপাদানগুলো থাকে ক্রোমোজোরে, এই যে মাইনাস থ্রি, মাইনাস টু, মাইনাস ওয়ান, যে এক্স এর মানগুলো সেগুলোকে আমাদের বলা হয় ডোমেন, আর দ্বিতীয় উপাদানগুলোকে বলা হয় রেঞ্জ। তো আমার ডোমেন বলছে, তাহলে মাইনাস থ্রি, মাইনাস টু, মাইনাস ওয়ান, মাইনাস থ্রি, মাইনাস টু, মাইনাস টু, মাইনাস টু, তারপর হচ্ছে মাইনাস ওয়ান। এইটা এইটা হচ্ছে আমাদের কি রেজাল্ট, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। মাইনাস থ্রি, মাইনাস টু, মাইনাস ওয়ান আমাদের ডোমেনের মান। যদি রেঞ্জ বলতো, রেঞ্জটা হইতো কি ভাই, মাইনাস ওয়ান, জিরো, ওয়ান। রেঞ্জ আমার চাইলে এটা বলে দিতাম, ইজি, শেষ। এটাই ডান আমার অ্যান্সার।
এর পরবর্তীতে ভাই দেখো আমাদের নেক্সট ম্যাথটা যদি আমরা চলে যাই, দেখাও যে ফাংশন অফ এক্স স্কোয়ার ফাংশন অফ এক্স টু দি পাওয়ার মাইনাস টু, এক্স টু দি পাওয়ার মাইনাস টু বাই মানে ওয়ান বাই এক্স স্কোয়ার। তো এই টাইপের একটা কোয়েশ্চেন আই গেস আমরা শর্ট কোয়েশ্চেনে করে আসছিলাম। তো আচ্ছা আমরা আবারও করি এখানে, দেখি তাহলে আমাদের বলছে ফাংশন অফ এক্সটা কি সেটা আগে জানি। ফাংশন অফ এক্সটা বলছে ওয়ান প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স। এটা তো আমরা যদি একটু লিখে নেই ফাংশন অফ এক্সটা, গ নাম্বার, ফাংশন অফ এক্স ইকুয়াল ওয়ান প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই এক্স কিউব, এরকম একটা মান আমাদের দিয়েছিল এই যে ফাংশন অফ এক্স এ। তো এইটা থেকে আমার ফাংশন অফ এক্স স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার মাইনাস টু এটা লাগবে। তাহলে আমাদের এখান থেকে যদি একটা একটা করে নির্ণয় করি তাহলে, বা ফাংশন অফ এক্স স্কোয়ার, ফাংশন অফ এক্স স্কোয়ার সমান কি হবে ভাই, এই ফাংশনের প্রত্যেকটা জায়গাতে আমরা এক্স এর জায়গাতে এক্স স্কোয়ার বসাই দেবো, এটা আমরা জানি। তাহলে ওয়ান প্লাস এক্স এর জায়গাতে ভাই এক্স স্কোয়ার বসায় দাও, তার উপর কিউব, উপরে কিউব আছে দিলাম কিউব, প্লাস এক্স এর জায়গাতে ভাই এক্স স্কোয়ার বসায় দাও, তার উপর সিক্স আছে দিলাম সিক্স, নিচে আছে কি এক্স স্কোয়ার, তার উপর কিউব আছে দিলাম কিউব। ওকে, তো এইখানে আমার কি আসতেছে ভাই, ওয়ান প্লাস এক্স স্কোয়ার কে কিউব করলে কি আসে ভাইয়া, এক্স স্কোয়ার কে কিউব করলে আমাদের হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স। আমরা জানি পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার পর গুণ হয়, তাহলে তিন আর দুই পাওয়ার পর গুণ হয়ে ছয় হয়ে যাবে। প্লাস হচ্ছে তোমার এক্স স্কোয়ার, তার উপর পাওয়ার আছে ছয়, তাহলে ছয়ের সাথে দুই গুণ করবো, ছয় দুগুণে বারো, এক্স টু দি পাওয়ার বারো। এরপরে নিচে হচ্ছে এক্স এর উপর স্কোয়ার আছে, তার উপর পাওয়ার কিউব, তাহলে দুই গুণ তিন, তিন দুগুণে কত হয়, ছয় হয় ভাইয়া। তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার সিক্স এইটা। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডটা পাওয়া গেলাম, এটা কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল। আচ্ছা এখানে আমরা একটা কথা, এখানে এটা না লিখে বা না লিখে এটা আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো, এই যে কথাটা, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড বা লেফট সাইড, ঠিক আছে। তো লেফট সাইডটা আমরা নির্ণয় করলাম, এবার হচ্ছে রাইট হ্যান্ড সাইডটা নির্ণয় করবো, বা রাইট সাইড, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল। এখন দেখো রাইট হ্যান্ড সাইডে ভাই আমার কি ছিল, রাইট হ্যান্ড সাইডে ছিল কিন্তু আমার ফাংশন অফ এক্স টু দি পাওয়ার মাইনাস টু, এই যে এটা ফাংশন অফ এক্স টু দি পাওয়ার মাইনাস টু। তো এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, ফাংশন অফ এক্স টু দি পাওয়ার মাইনাস টু কে আমরা জানি যে ভাই এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে ফাংশন অফ ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এই কথাটা আমরা লিখতে পারি, এটা আমরা জানি। তো এটাকে এখন আমরা কি করব, জাস্ট নর্মাল ক্যালকুলেশন করব, ওই যে এক্স এর যে জায়গাগুলো আছে ফাংশন অফ এক্স এ, সেই এক্স জায়গাগুলোতে আমরা ওইটা বসায় দেবো। তো আমি একটু কালার চেঞ্জ করে করি, এটা পুরোটাই এটা সিলেক্ট করে এটা কালারটা চেঞ্জ করে দিই রাইট হ্যান্ড সাইডে, আমাদের যাতে বুঝতে একটু সুবিধা হয়। ওকে, তো এবার হচ্ছে এইখানে আমাদের এটা সমান আমাদের ওয়ান বাই এক্স স্কোয়ার। তো আমার মেইন ফাংশন আমরা এবার বসাই দিই, একটা একটা করে মান বসাই। ওয়ান প্লাস এই যে ভাই এক্স কিউব, তাহলে এক্স এর জায়গাতে আমি কি বসাবো ভাই, ওয়ান বাই এক্স স্কোয়ার, তার উপর কিউব, তারপর হচ্ছে প্লাস এক্স টু দি পাওয়ার আছে ভাই ছয়, তো এক্স টু দি পাওয়ার ছয় আছে, তাহলে আমার কি এক্স এর জায়গাতে ওয়ান বাই এক্স স্কোয়ার, তার উপর পাওয়ার হচ্ছে ছয়, ডিভাইডেড বাই ওয়ান বাই এক্স স্কোয়ার, তার উপর হচ্ছে কিউব। এই বসায় দিলাম মানটা, এখন জাস্ট ক্যালকুলেশন করব। আগের ক্যালকুলেশন অনেক সহজ ছিল, বাট এই ক্যালকুলেশনটা যেহেতু ভগ্নাংশের ক্যালকুলেশন একটু সময় লাগবে আর কি, এই আর কি, আর কিছুই না। নর্মাল দিয়ে আমরা জাস্ট ক্যালকুলেশন করতে থাকি। তো এইখানে ওয়ান প্লাস এটা আসতে আসতে আমার ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স, প্লাস এটা আসতে আসতে ভাই ওয়ান বাই এক্স টু দি পাওয়ার বারো, এই যে ছয় দুগুণে বারো, এটা এই যে স্কোয়ারটাকে তোমার ছয় দুগুণে বারো, আর এটা আসতে আসতে ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার, এটাও সিক্স আসতে আসতে, তাই না, হ্যাঁ এক্স টু দি পাওয়ার সিক্স। ওকে, তো হচ্ছে এইখানে আমাদের উপরে আমরা যোগ বিয়োগ করে ফেলি, উপরে যদি যোগ বিয়োগ করি তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার ছয়, এক্স টু দি পাওয়ার বারো, লসাগু কি হবে ভাই, এক্স টু দি পাওয়ার বারো লসাগু, এই যে আমাদের উপরে উপরের পার্টটা যোগ বিয়োগ করতেছে, এই যে এই পার্টটা, যদি আমি একটু মার্ক করে দেখাই, এই পার্টটা আমরা যোগ বিয়োগ করতেছি। ওকে, তো এই পার্টটার যোগ বিয়োগ করলে আমাদের ওয়ান এক্স টু দি পাওয়ার বারো, তাহলে এক্স টু দি পাওয়ার বারোর সাথে ওয়ান গুণ হলে এক্স টু দি পাওয়ার বারো থাকতেছে। ওকে, প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার ছয় দ্বারা এক্স টু দি পাওয়ার বারো নিচে কাটা যায় লসাগু মাধ্যমে, তো কাটা গেলে আমাদের কি বাকি থাকে এক্স টু দি পাওয়ার সিক্স, সেটার সাথে ওয়ান গুণ করলে এক্স টু দি পাওয়ার সিক্স, প্লাস হচ্ছে ওয়ান বা এক্স টু দি পাওয়ার বারো, এক্স টু দি পাওয়ার বারো বারো কাটা চলে গেলে বাকি থাকে ওয়ান, মানে গুণ করলে এটা, তো এটা নিচে আমাদের ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স। তো এই জিনিসটাকে আমরা এখন কি করবো ভাই, উল্টা দিব। তো আমি উপরে যে লবটা আছে, এই যে লবের পার্টটা আছে, এই যে লবের পার্টটুকু, এই পার্টটুকু আমি আগে লিখবো, লিখে পরে উল্টা দিব। তো এক্স টু দি পাওয়ার বারো প্লাস এক্স টু দি পাওয়ার ছয় প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বারো, গুণ হচ্ছে ভাই ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স ছিল, এটার উল্টা দাও ওয়ান বাই এক্স টু দি পাওয়ার, সরি, তাহলে আমাদের উল্টাইলে কি হয়ে যাবে, উপরে এক্স টু দি পাওয়ার সিক্স চলে যাবে, নিচে ওয়ান চলে আসবে। এবার আর কাটাকাটি করে দাও, এটা দিয়ে এটা কাটলে ভাই এক্স টু দি পাওয়ার ছয় থাকে,
তাহলে আমাদের এট দ্য এন্ড যে রেজাল্টটা দাঁড়াচ্ছে সেটা কি দাঁড়াচ্ছে ভাই, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 12 প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 6। এটাই কিন্তু আমার রেজাল্টটা ছিল। জাস্ট ওইখানে এক্স টু ওয়ানটা আগে ছিল, তো এটাকে তুমি চাইলে ওইটার মতো যদি লিখতে চাও সেটাও লিখতে পারো। আমরা জানি যে ওয়ানটা আগে লিখলাম 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 6। এটা ইকুয়াল হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড প্রুফ। আমাদের দেখাইতে বলছে না প্রমাণ করতে বলছে, দেখো তো দেখাইতে বলছে, তার মানে শুড হবে SHOWED। যদি আমরা দেখাইতে বলে তাহলে শুড, আর যদি প্রমাণ করতে বলে তাহলে প্রুফটি লিখে দিব, ডান। তো আমাদের প্রথম সৃজনশীলটা কিন্তু ডান হয়ে গেল। এরপরে দেখো কত ইজিলি আসলে এই চ্যাপ্টারটা বলতে পারো মানে অন্যতম বীজগণিতের একটা সহজ চ্যাপ্টার, যেটা থেকে খুব সহজে অ্যান্সার করে ফেলা যায়। আমরা অনেক খুব কম সময়ের মধ্যে অ্যান্সারটা করে ফেললাম। এরপরে দেখো CQ2 2 নাম্বার সৃজনশীলে কি বলছে, যে আমাদের a সমান এক্স কিউব ইজ লেস দ্যান ইকুয়াল 64। এটা সি ইকুয়াল দিয়েছে, বি ইকুয়াল দিয়েছে, তারপর হচ্ছে এস। ওকে ওকে, দেখলাম কি কি দিলে। এবার ফাংশন অফ এক্স সমান একটা দিছে, দেখাইতে বলছে ফাংশন অফ -1 সমান 3। ভাই এটা 3, এটা কিন্তু আবার ওই যে পাশে দাঁড়িয়ে দিছে, ঠিক আছে, এটা কিন্তু আবার 31 না, বুঝেই যাচ্ছে। তো এটা হচ্ছে 3। তাহলে এটা আমরা ক নাম্বারটা এখানে করে ফেলি। তো ক নম্বরে আমার হচ্ছে ফাংশন অফ এক্স সমান দিয়ে দিছি কি, ফাংশন অফ এক্সটা যদি লিখি, ফাংশন অফ এক্স সমান দিছি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7 এক্স কিউব মাইনাস 5। ওকে, বা এখানে আমার বের করতে হবে কি ভাই, এফ অফ -1। এইটাই বের করে দেখাতে হবে যে এটার মানটা 3। তাহলে এক্স এর জায়গা আমরা জানি কি ফাংশন অফ -1 কি, তুমি এক্স এর জায়গাটাতে, যে এক্স এর জায়গাটাতে -1 লিখছো, তাহলে তুমি এক্স এর প্রত্যেকটা জায়গাতে কি করবা, -1 বসাই দিবা, আর কোনো কাজ না, সিম্পল। তো হচ্ছে আমাদের এক্স এর জায়গায় -1 তার উপর পাওয়ার 4 বসাও, -7 ইন্টু -1 তার উপর কিউব -5। এটা তো -1 এর উপর পাওয়ার যদি 4 দাও তাহলে এটা আমাদের কি হবে ভাই, 1 আসতেছে। তারপর হচ্ছে কি 7, আবার এটা -1 এর উপর কিউব করলে ভাই -1ই থাকে, আমরা জানি। কারণ কি পাওয়ার যদি জোড় সংখ্যা হইতো তাহলে আমাদের পাওয়ার জোড় সংখ্যা হলে প্লাস হয়ে যায়, বাট বিজোড় সংখ্যা যেহেতু তাহলে আমার মাইনাসই থাকবে। তো মাইনাস মাইনাসে প্লাস, তো +7 থাকতেছে, আর এটা -5। কারণ -1 -7 গুণ করলে প্লাস হয়ে যায় এটা। তাহলে 8 -5 সমান কি থাকতেছে ভাই, 3 থাকতেছে। এটাই কিন্তু আমার রাইট হ্যান্ড সাইড বলছে। তো রাইট হ্যান্ড সাইড আমাকে বলছে কি দেখাইতে, হ্যাঁ দেখাইতে বলছে, তার মানে শুড। শেষ, দেখো ইজিলি ডান, 2 নাম্বার ডান। ঠিক আছে, 2 মার্কসে। ওকে, এবার আসি আমাদের খ নাম্বার কোয়েশ্চেনটা। তো খ নাম্বার কোয়েশ্চেনটাতে আমাদের কি বলছে দেখো, যে আর ইকুয়াল সি মাইনাস বি, মানে তোমার সেটের অন্তর করতে বলছে। তোমরা যদি লেকচার 1 এ এটা দেখো তাহলে কনসেপ্টে দেখছো যে আমি বলছিলাম সেটের অন্তর, সেটের অন্তরে আমরা কি করি, একটা সেটের উপাদান থেকে আরেকটা সেটের উপাদান বিয়োগ করি বা বাদ দেই। ওকে, এবার এখানে বলছে উপাদান সংখ্যা n হলে দেখাও যে পি অফ আর এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তো এটা একটা জাতীয় কোশ্চেন ভাই, প্রচুর আসে। তোমরা শর্ট কোশ্চেন করছো, সেখানেও এটা দেখছো, শর্ট কোশ্চেন করাইছি। তারপর হচ্ছে আমি কনসেপচুয়াল লেকচার দিয়েছি, সেখানেও এই টাইপের কোশ্চেন আমি রাখছিলাম, সলভ করাইছিলাম। তো এইটাই আমি আই গেস লেকচার 1ও এই টাইপের একটা কোয়েশ্চেন করা দিছি এক্স্যাক্টলি। তারপরেও আমি হচ্ছে এটা আবার করা দিচ্ছি এখানে। আর ইকুয়াল সি মাইনাস বি বলছে, তাহলে এখানে আমাদের আর ইকুয়াল সি মাইনাস বি, আর এর মান এই যে এখানে আর কোথায়, আর ইকুয়াল সি মাইনাস বি, আর কোথায়, বি এবং আর। আচ্ছা দেখো আমি আর খুঁজতেছি, আর কেন খুঁজবো, আর তো আমাকে বলতেছে যে আর ইকুয়াল সি মাইনাস বি, তার মানে আর এর মানটা পাবো সি মাইনাস বি করে। আচ্ছা তাহলে আমি যদি সি মাইনাস বি আগে করবো, তাহলে সি এর মাইনাস বি করার জন্য আগে সি মাইনাস বি তো লাগবে। তাই এটা হচ্ছে আমাদের বি, আর হচ্ছে সিটা কোথায়, এই যে সি। দেখো সি ডিরেক্টলি দিয়ে দিছে, কিন্তু বিটা ডিরেক্টলি দেয় নাই। তো আমাদের বিটা বের করে নিতে হবে। তো বিটা আমি যদি একটু দেখি, বিতে আমাদের বলছে যে এক্স বিলংস টু যে এক্স স্কোয়ার -4x -5। আমি একটু খ নাম্বারটা, ওকে, আমি যদি এটা লিখে নেই, বি সমান হচ্ছে আমাদের কি এক্স বিলংস টু জেড, যেখানে এক্স স্কোয়ার -4x -5 ইকুয়াল 0। এটা বি। তো এই জায়গায় আমার এই সমীকরণটাই ভাই সমাধান করতে হবে, আর কিছুই না। এই সমীকরণটা আমাকে সমাধান করতে হবে। তো সমাধান করি। তো এক্স স্কোয়ার -4x -5 ইকুয়াল 0 সমাধান করে তুমি এক্স এর যে মান পাবা সেটাই হচ্ছে এটার অ্যান্সার। তো এখান থেকে আমার এক্স স্কোয়ার মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করলে এটা কি -5x। তো আমরা মিডল টার্ম যারা করতে জানি অবভিয়াসলি এটা -5x। সো যাদের মিডল টার্ম ও টুকটাক সমস্যা আছে বা বেসিক ক্যালকুলেশনে, আমি চেষ্টা করবো খুব শীঘ্রই তোমাদের একটা ফান্ডামেন্টাল ক্লাস নিয়ে আসার ম্যাথের উপর, যাতে করে তোমাদের সকল ফান্ডামেন্টালস ক্লিয়ার হয়ে যায় একটা ক্লাসের মধ্যে। বড় একটা ক্লাস হবে, খুব শীঘ্রই আনবো ইনশাল্লাহ। তো হচ্ছে এইখানে এক্স স্কোয়ার -5x
তারপর হচ্ছে মাইনাস মাইনাস না প্লাস এক্স মাইনাস 5 = 0। তো আমরা জানি যে প্রথমটা লাস্টেরটা এই দুইটা গুণ করলে যে রেজাল্ট আসবে, মাঝখানেরটা যোগ বিয়োগ করলে মিলবে এবং গুণ করলে সেই রেজাল্ট আসবে। তো যারা পারো মোটামুটি মিললাম তারা জানো এটা। তো এইখানে আমাদের আর অবশ্যই পারা উচিত, কারণ আমরা 6 7 8 অল্প অল্প করে আস্তে আস্তে মিডল টার্ম শিখে আসি। কিন্তু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস এটা, তো এখানে আমাদের এই দুইটা থেকে একটা কমন নিব, এই দুইটা থেকে একটা কমন নিব। তো এক্স কমন নিলে এক্স মাইনাস 5 প্লাস 1 এক্স মাইনাস 5 = 0। তাহলে এইখান থেকে আমাদের হচ্ছে যেই দুইটা এই দুইটা মিলছে, হ্যাঁ হ্যাঁ মিলছে, তাহলে আমাদের এখান থেকে কমন নিব। তো এক্স মাইনাস 5 আর যে বাইরে আছে এক্স আর আছে আর প্লাস 1 আছে, এই দুইটা আমি লিখবো এক্স প্লাস 1 = 0। এই তো হয়ে গেল এখান থেকে আমাদের। সুতরাং আমাদের এক্স এর মান কি কি পাচ্ছি, অতএব এক্স মাইনাস 5 = 0, এইটা একটা বলতে পারি। তো এখান থেকে এক্স ইকুয়াল হচ্ছে আমাদের 5, আবার অর আমাদের এক্স প্লাস 1 = 0 বা এক্স ইকুয়াল হচ্ছে আমাদের -1। তাহলে এইখান থেকে আমি কি কি মান পাইলাম ভাই, এক্স এর মান -1 পাইলাম, তাহলে অতএব এক্স এর মান কি পেলাম 5 আর -1, তাহলে অতএব সুতরাং বি ইকুয়াল, তো যেহেতু এটা ভাই এক্স বিলংস টু জেড, মানে এক্সটা হচ্ছে আমাদের কি পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা কি ধনাত্মক ঋণাত্মক যে কোনোটাই হতে পারে। সো আমাদের দুইটা অ্যান্সারই এলিজিবল হবে, তার মানে -1 5 দুইটা অ্যান্সারই এলিজিবল হবে। কিন্তু এটা যদি এক্স বিলংস টু এন হইতো তাহলে কিন্তু শুধু 5 আমরা নিতাম, -1 নিতে পারতাম না, কারণ মাইনাস সংখ্যা এন এর মধ্যে নাই বাট জেড এর মধ্যে আছে। তো এটা আমি অলরেডি কয়েকবার বুঝেছি, আগে একটু আগেও লিখে দিছি। তো এইখানে আচ্ছা আমরা কিন্তু এখন তাহলে বি সেটটা পেয়ে গেলাম। তো বি সেটটা যেহেতু পেয়ে গেছি, এরপরে আমরা কাজ করি সি। সি তো আমাকে ডিরেক্টলি ভাই দিয়েই দিছিল, একটু কালার চেঞ্জ করি লিখি। সি ইকুয়াল, সি তো আমাকে দিয়েই দিছে। কি দিয়ে দিছে ভাই, সি ইকুয়াল -1 3 5 7 -1 3 5 7 7। তো এখানে আমরা বলছি এবার কি আর ইকুয়াল হচ্ছে আমাদের ওকে। তো আর ইকুয়াল আমাকে কি বলছে ভাই, আর ইকুয়াল বলছে আমাকে সি মাইনাস বি, আর ইকুয়াল আমাকে বলছে সি মাইনাস বি। তাহলে সিটা আমাদের লেখো, সিটা হচ্ছে ভাই -1 3 5 7, এটা পাইলাম। মাইনাস আমাদের হচ্ছে এইটা ভাবে মাইনাস লিখতে পারো, যে ভাই আপনি তো ওইখানে স্ল্যাশ চিহ্ন ছিল ওইটা দাও, মাইনাস চিহ্ন দাও, একই কথা, ডাজেন্ট ম্যাটার, সমস্যা নেই। তারপর হচ্ছে বি, বি হচ্ছে -1 5। ওকে, এবার যদি বিয়োগ করো, বিয়োগ করলে আমরা কি পাবো ভাই, এখান থেকে বিয়োগ করলে আমরা পাবো দেখো মিল মিল উপাদান কাটা দিয়ে দাও, -1 কাটা, 5 5 মিলে গেছে, আচ্ছা 5 5 মিলে গেলে কাটা। এবার কি প্রথম টার্মের বাকি থাকে 3 7, সো 3 7টাই হচ্ছে আমার রেজাল্ট, 3 7, এটাই হচ্ছে আমার রেজাল্ট। ওকে, আর আমরা পেয়ে গেলাম। তো এখানে আমার এবার কি করতে হবে বলছে যে পি অফ আর নির্ণয় করতে, এবং এটা যে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে সেটা দেখাইতে। তাহলে পি অফ আর নির্ণয় করি আমরা, পি অফ আর আমরা নির্ণয় করব। তো পি অফ আর, অতএব পি অফ আর মানে পাওয়ার সেট অফ আর, ভাই আর এর মধ্যে উপাদান আছে মাত্র দুইটা, তাহলে এটা পাওয়ার সেটে আমাদের কি করতে হয়, একটা বড় আগে সেট চিহ্ন দিব, সেই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এবার হচ্ছে কি আমরা এটার উপসেট গুলা লিখবো। যেমন 3 আর 7, এটার উপসেট গুলা কি কি, প্রথমে শুধু 3 দিয়ে একটা সেট হয়, উপসেটে আমরা জানি যতগুলো সেট তৈরি করা যায় সেটা। তো তারপর শুধু 7 দিয়ে একটা সেট হয় ভাই, তারপর আবার 3 আর 7 এই দুজনকে দিয়ে একটা সেট হয়, দেন লাস্টে একটা হয় ফাঁকা সেট, লাস্ট ডান। ঠিক আছে, এটা তো আমাদের এটা হয়ে গেল, পি অফ আর নির্ণয় করে ফেললাম। এবার এখানে কাজ হচ্ছে কি আমাদের বলছে যে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করতে গেলে এই জায়গায় আমাদের দেখো যে উপাদান সংখ্যা কি আছে ভাই, উপাদান সংখ্যা যদি আমি লিখি, যে উপাদান সংখ্যা আমাদের এই যে আর সেটের উপাদান, আর এর উপাদান সংখ্যা, আগে যদি আমি আর এর উপাদানটা লিখে নিই একটু, এটা হচ্ছে আমাদের n এর ভ্যালু, কারণ আমাদের যে 2 টু দি পাওয়ার n লিখতে হবে, তো এটাকে জানতে হবে। আর এর, আর এর উপাদান, উপাদান সংখ্যা, আর এর উপাদান সংখ্যা কয়টা আছে ভাই, n ইকুয়াল 3টা, এই যে সরি 3টা না 2টা আছে, 2টা উপাদান, এই যে একটা 2টা, মানে আর যে সেটটা আছে সেটার উপাদান সংখ্যা। এবার এই পি অফ আর এর উপাদান সংখ্যা আমরা কত পেলাম ভাই, পি অফ আর এর উপাদান সংখ্যা, আচ্ছা এটা এখানে আমি না লিখি, তাও এখানে লিখতে ভালো হইতো। আচ্ছা অতএব পি অফ আর এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা। তো ভাই পি অফ আর এর উপাদান সংখ্যা আমার আসবে হচ্ছে কয়টা, এখানে দেখতে পাচ্ছি একটা 2টা 3টা 4টা আসলো, তো 4টা, তো 4টাকে আমি কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার স্কোয়ার, এটা লিখতে পারি। আবার ভাই একটু আগে দেখো n ইকুয়াল আমি কিন্তু 2 লিখছি, ওই যে উপাদান সংখ্যা n ইকুয়াল 2, তাহলে 2 এর জায়গায় আমি আবার n লিখতে পারি উল্টা ভাবে, তাহলে আবার কি লিখতে পারি 2 টু দি পাওয়ার n লিখতে পারি, এই তো হয়ে গেল। তাহলে আমি কি বলে দিতে পারি, সুতরাং কি ওই যে পি অফ আর এর উপাদান সংখ্যা
টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে, যেখানে এন হচ্ছে কি আর এর উপাদান সংখ্যা। এটা তো আমি এত কিছু লিখলাম না, আমি জাস্ট হচ্ছে কি টু টু দি পাওয়ার এন লিখতে পারছি না, তো জাস্ট এই কথাটুকু লিখে দিবা যে অতএব পি অফ আর এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে, এই যে কথাটাই তুমি লিখে দিবা, যা কথাটা আছে। তো আমি এটা লিখছি না, যে পি অফ আর এর উপাদান সংখ্যা যেটা বইতে আছে প্রশ্নে ওইটাই লিখে দিবা, পি অফ আর এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে। এটা তো এই কথাগুলো লিখে, যে কথাটা বললাম এটা লিখে দেন তুমি বলে দিবা শুড, এস এইচ ও ডব্লিউ ই ডি, শুড। ঠিক আছে, ডান। এই কথাটা লিখে ডান দিয়ে দিবে। এরপরে ভাই পরের ম্যাটটাতে চলে যাই আমরা, গ নাম্বারে। তো গ নাম্বারে দেখো ভাই আমাকে কি বলছে, যে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন আর রেঞ্জ নির্ণয় করো। তাহলে এটা ভাই, এটা কিন্তু আগের মতোই অঙ্কটা, একেবারে সেম আগের মতো অঙ্কটা। তো আমি বলবো এটা তুমি নির্ণয় করো। এখানে দেখো এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, দুইটাই বিলংস টু এ বলছে, আবার হচ্ছে একটা তোমাকে ফাংশন দিছে, দেন ওইখান থেকে আমাদের এটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের এর মানটা কি ভাই, এর মানটা আমি দেখে দিয়ে দিছি কিনা, না এর মানটা দিয়ে দেনি, তো আমি একটু এর মানটা তোমাকে নির্ণয় করে দেখা দিই। তো এখানে এ আছে কি, এ হিসেবে আছে আমাদের হচ্ছে এক্স স্কোয়ার, এক্স বিলংস টু এন, এক্স কিউব ইজ লেস দ্যান ইকুয়াল 64, এক্স বিলংস টু এন, যেখানে এক্স স্কোয়ার এক্স কিউব ইজ লেস দ্যান ইকুয়াল 64, এটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল 64। এটা যদি লিখি এখানে এক্স বিলংস টু এন, এবার আমি দেখো তো কোন কোন মানের জন্য এটা এলিজিবল। তো এক্স ইকুয়াল যদি 1 হয় এলিজিবল হবে অবভিয়াসলি, যে এক্স ইকুয়াল যদি 1 হয় তাহলে আমাদের কি হলে অবভিয়াসলি এলিজিবল হবে। তাহলে আমাদের দেখো এক্স কিউব ইকুয়াল কত, আমাদের 1 কিউব ইকুয়াল টু 1 থাকে, ইজ লেস দ্যান ইকুয়াল অবভিয়াসলি 64। এভাবে এক্স ইকুয়াল যদি 2 হয় তাহলেও দেখবা, এটা আমি জাস্ট লিখে দিচ্ছি এক্স কিউব, এটা সমান তুমি লিখলে এটা কি পাবা, 2 কে কিউব করলে কত পাবো আমি, 8 পাবো, তাই না? 2 কে কিউব করলে আমি 8 পাবো, ইজ লেস দ্যান ইকুয়াল 64। হ্যাঁ, এটা এলিজিবল। তারপর এক্স ইকুয়াল যদি 3 হয়, এটা হলো আমাদের কি এক্স কিউব সমান কত হবে ভাই, 64। 4 কে না সরি 3 কে কিউব করলে তো 27 আসে, ইজ লেস দ্যান ইকুয়াল, এটা লিখে নিবা, আমি আর লিখছি না, 64 মাঝখানে 2 কিউব 3 কিউব। তো এক্স ইকুয়াল আবার যদি 4 হয়, 4 হলে তাই এটা আমাদের কি এক্স টু দি এক্স কিউব সমান হচ্ছে সমান, এখানে আমাদের কত আসবে, 64, এটা এলিজিবল, এটা ইজ লেস দ্যান ইকুয়াল 64 কথা সত্য। আর এক্স ইকুয়াল যদি 5 হয়, এটা এলিজিবল হবে না অ্যাকচুয়ালি, এটা এক্স টু দি এক্স কিউব সমান হচ্ছে আমাদের কত আসতেছে ভাই, 125, 125 ইজ লেস দ্যান ইকুয়াল কি 64 হবে ভাই, না এটা কিন্তু আমাদের লেস দ্যান ইকুয়াল 64 হবে না। তাহলে আমাদের উপাদানগুলো কি কি পাইলাম, যে এর উপাদানগুলো, অতএব এ সমান হচ্ছে আমাদের এটার উপাদানগুলো কত, 1 থেকে 4 পর্যন্ত। তো 1 2 3 4, ঠিক আছে, 1 থেকে 4 পর্যন্ত উপাদানগুলো এইটাই। এরপরের যে বাকি কাজটা সেটা কিন্তু ভাই এক্স্যাক্টলি হুবহু এটা হচ্ছে বাকি কাজটা এই এই খটার মতো। ঠিক আছে, যে আমরা 1 নম্বর সৃজনশীলটা করলাম সিকিউ 1 এর খ এর মতো বাকি কাজ, যে বাকি যে কাজটা আমাদের আছে সেটা হচ্ছে আমাদের 1 নম্বর সৃজনশীলের খ, এটার মতো। তো এটা হচ্ছে আমাদের তোমাদের এইচডব্লিউ হিসেবে থাকবে বাকি কাজটা তোমরা হচ্ছে করে। তারপর যে আমাদের ফেসবুক গ্রুপটা আছে, সিক্স ক্লাসরুম লিখে সার্চ দিলেও চলে আসবে, প্লাস হচ্ছে চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে গ্রুপে তোমরা এটা করে এটার স্ক্রিনশট আর হচ্ছে তোমাদের খাতা পড়ছো সেটার একটা ছবি তুলে সেটা ওইখানে আপলোড করতে পারো। তো আমি সময় পেলে অবশ্যই দেখবো যে তোমার চেষ্টা করবো দেখার, এবং দেখবো যে তোমাদের হচ্ছে এগুলো হচ্ছে কিনা। সো অবভিয়াসলি তোমরা অ্যাক্টিভ ভাবে পড়াশোনা করো ভাই, শুধুমাত্র ভিডিও দেখো না, ভিডিওর পাশাপাশি একটু প্র্যাকটিসও করো, তাহলেই তোমার পড়াশোনা ইফেক্টিভ হবে। আদারওয়াইজ কিন্তু খুব একটা ইফেক্টিভ হবে না, তুমি আজকে পড়ছো কালকে ভুলে যাবা। তো প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট, সাথে সাথে বোঝার পাশাপাশি। তো নেক্সট আমরা সৃজনশীলটা চলে যাই। নেক্সটে দেখো কি বলছে, যে দিনাজপুর বোর্ড 2024-এ এ ইকুয়াল এইটা, বি ইকুয়াল এইটা, সি ইকুয়াল এইটা দিছে আমাকে। তো বলছে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো একদম সহজ, ক নাম্বারটা, এ সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে, এ এক্স বিলংস টু এক্স, এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। যখনই তোমাকে একটা সেট গঠন পদ্ধতিতে এইভাবে একটা সমীকরণ দিবে, তোমার কাজ হচ্ছে ওই সমীকরণটাকে সমাধান করে এক্স এর মান বের করা, দেন ওইটি হচ্ছে তোমার তালিকা পদ্ধতির রেজাল্ট আসবে। তো আমি সমীকরণটা লিখি আগে, যে সমীকরণটা দিছে, যে এক্স স্কোয়ার মাইনাস 5x ভাই প্লাস 6 ইকুয়াল 0। তো এটা মিডল টার্ম, তো মিডল টার্ম তো তোমরা অবশ্যই ভালোভাবে পারতে হবে। তো এটা অ্যাকচুয়ালি আমি কেন বলি যে ফান্ডামেন্টাল একটা ক্লাস দেবো, কারণ আমি স্টুডেন্ট পড়াতে গিয়ে অনেক সময় রিয়ালাইজ করছি ম্যাক্সিমামে যদি আমি ইন্টার স্টুডেন্টই বেশি পড়াই আর 9-10 স্টুডেন্ট একটু কম পড়াই, বাট 9-10 স্টুডেন্ট যাদেরও পড়াই অনেক সময় দেখা যায় তাদের বেসিকে অনেক ফান্ডামেন্টালসের প্রবলেম থাকে, তখন কিছুটা রাগ উঠে যায়। বাট কিছু রিজন আছে, তোমরা দেখা যায় যে তোমার কারিকুলাম মাঝখানে চেঞ্জ হয়েছে 6-7-8-এ, প্লাস আমরা কিন্তু জেএসসি এক্সাম দিয়ে আসছিলাম। তো ক্লাস 8-এ এক্সাম দেওয়ার কারণে দেখা যাচ্ছে তখন আমাদের অনেক সিরিয়াসলি পড়াশোনা করতে হয়েছিল, বাট তোমরা সেই জিনিসগুলো করো নাই, তোমরা জাস্ট কোনো রকম পাস করে আইসা পড়ছো। তো এই কারণে তোমাদের ফান্ডামেন্টালস অনেক দুর্বলতা থেকে গেছে। আমরা যেটা আমি যেমন আমি ক্লাস 8-এ যখন পার্সোনালি ছিলাম,
খুব সিরিয়াসলি পড়াশোনা করতেছিল, অনেক বেশি পড়াশোনা করতেছিল। কারণ আমাদের নভেম্বরের 1 তারিখ ফাইনাল মানে বোর্ড এক্সাম হয়েছিল। যদিও পড়াশোনা কষ্ট করে করার কারণে আমার গোল্ডেন এ প্লাস আসছিল, বাট কথা হচ্ছে যে ওই যে আমি গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য যে আমি কষ্ট করে পড়াশোনা করছি, এর ফলে আমার ফান্ডামেন্টালস অনেক ক্লিয়ার হয়ে গেছে। বাট তোমরা সেই জিনিসটা একবার এসে ফেস করতেছো এসএসসি তে। তো এই জন্য তোমরা 6, 7, 8 অনেকেই অনেক গ্যাপ দিয়ে আসো। তো ওই কারণটাতে আমি চিন্তা করছি যে একটা ফান্ডামেন্টাল ক্লাস নিয়ে আসবো, যাতে করে তোমাদের এই ছোটখাটো যত ক্যালকুলেশন আছে সব ওইখানে সলভ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা তো ক্লাস আমরা ব্যাক চলে আসি এখানে। তো এক্স স্কোয়ার, এটা মিডল টার্মে আমাদের কি করবো ভাই, এক্স স্কোয়ার আমরা জানি যে এক্স স্কোয়ার -5x কে ভাঙলে +6 বানাতে হবে, তাহলে কি একটা -3x নেই আর একটা -2x নেই, তাহলে আমাদের হয়ে যাবে +6 হয়ে যাবে এটা, কারণ 3 দুগুণে +6 এই জন্য। তো এখানে আমাদের এই দুইটা থেকে একটা কমন, এই দুইটা থেকে একটা কমন, তো এক্স এক্স -3 কমন নিলাম, আবার -2 কমন নিলে x-3। তো আমরা জানি কমন নিলে আমাদের এই পার্ট আর এই পার্ট এই দুইটা মিলতে হয়। তো এই দুইটা মিলতেছে কিনা দেখি, মিলে গেছে, তার মানে আমাদের কি দুইটা পার্ট থেকে একটা নিব, আর বাইরের যে দুজন আছে সেই দুজন থেকে একজন নিব। তো আমি ছোটটা আগে নেই, তাহলে আমি x-2, তুমি আগে পরে x-3 আগে নাও, x-2 আগে নাও, ডাজেন্ট ম্যাটার, একটা লিখলে হবে। তো x-2টা আমি আগে লিখলাম, যেহেতু এটা ছোট, x-3 এটা পরে লিখলাম। তো এটা আগে পরে হলে কখনো সমস্যা না, কারণ 3 গুণ 4 যে কথা ভাই, 4 গুণ 3 একই কথা। ঠিক আছে, এখানে তাহলে সুতরাং আমাদের রেজাল্টটা কি আসলো ভাই, অতএব আমি এক্স আর ওয়াই আলাদা আলাদা করে বের করে দেখাইলাম না, এখানে সাইড চেঞ্জ করলে x-2 = 0 ধরলে এক্স এর মান আসবে 2, আবার ওয়াই x-3 = 0 ধরলে এক্স এর মান কত আসবে ভাই, 3 আসবে। তাহলে আমি একবারে লিখে দিলাম x = 2, 3 আসবে। তাহলে আমাদের রেজাল্টটা কি দাঁড়াবে, এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে, সুতরাং আমাদের যে এ সমান আসবে হচ্ছে 2, 3। কারণ ভাই আমাকে বলছে এইটার মধ্যে x বিলংস টু n, তাহলে আমাদের রেজাল্টে 2, 3 দুইটাই কিন্তু আমাদের n এর মধ্যে বিদ্যমান, মানে স্বাভাবিক সংখ্যার মধ্যে। তাহলে আমাদের রেজাল্ট এটাই হবে, কারণ আমরা জানি যে n সমান আমাদের কি 1, 2, 3 ডট ডট ডট, এই সংখ্যাগুলোকে আমাদের ন্যাচারাল সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বলা হয়, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা আর কি। তো এইখানে এরপরে আমাদের হচ্ছে খ নাম্বারে দেখি, পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা। তাহলে n হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা, তারপর তোমাকে পাওয়ার সেট বের করতে বলছে, ওই বি ইন্টারসেকশন সি যে বের করবা তার পাওয়ার সেট বের করবা, তারপরে তুমি দেখবা সেটা 2n কে সমর্থন করে কিনা। তো এটা অলরেডি আমরা ম্যাথ দেখে আসছি 2n কে, এবং আমি বারবার বলছিলাম যে ভাই 2n এর যে ম্যাথ, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট টাইপের একটা ম্যাথ, এইটা ইম্পর্টেন্ট টাইপ। তারপর এই যে কোনটা আরেকটা ইম্পর্টেন্ট টাইপ বলতে পারো, এই একটু আগে দেখাইছিলাম এই যে এস অন্যয়ের যে ডোমেন রেঞ্জ নির্ণয় করা, এইটাও একটা ইম্পর্টেন্ট টাইপ, খুব ইম্পর্টেন্ট টাইপ এগুলো, এগুলো ইম্পর্টেন্ট টাইপ, এগুলো খুব ইম্পর্টেন্ট টাইপ, যে তোমার 2n এর এটা একটা ইম্পর্টেন্ট টাইপ। আবার কোন একটা অ্যাস অন্যায় দিবে, সেটা এই যে তোমার এভাবে ক্রমজোর আকারে যে অন্যায় থাকে সেটা নির্ণয় করতে হবে, দেন ওইটা ডোমেন রেঞ্জ নির্ণয় করা লাগবে। এইটা এই দুইটা টাইপ এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তারপর হচ্ছে আমাদের দেখো এখানে আমি কিন্তু সৃজনশীলের সাথে সাথে একটা সাজেশনও, শর্ট সাজেশনও দিয়ে দিচ্ছি যে তোমাদের কোনগুলো বেশি গুরুত্ব সহকারে পড়বা। তো তোমরা অবভিয়াসলি যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে ওই টাইপগুলো বেশি করে পড়বা, বেশি ভালো করে ফোকাস করে পড়বা টাইপ। আচ্ছা তো এখানে আমাদের খ নম্বরে আসি, এবার খ নম্বরটা শুরু করি। ভাই খ নম্বরে কি বলছে যে বি ইন্টারসেকশন সি, তাহলে বি ইন্টারসেকশন সিটাকে নির্ণয় করি। তো বি এর মানটা কি দিয়েছে ভাই, দেখো তো বি এর মানটা দিয়েছে এক্স মৌলিক সংখ্যা এবং x = 11। তো এক্স মৌলিক সংখ্যা বলছে, তাহলে বি এর মানটা যদি আমি ডিরেক্টলি আমি লিখে ফেলি, আমি আর হচ্ছে ওই সেটটা এখানে লিখলাম না। ঠিক আছে, এক্স মৌলিক সংখ্যা বাংলা কথাটা লিখলাম না, এখান থেকে আমি ডিরেক্ট, তোমরা তো একবার লিখে নিবা, দেওয়া আছে বি ইকুয়াল, এই কথাটা আগে লিখে নিবা। এটা লেখার পরে তারপর হচ্ছে তোমরা রেজাল্টটা লিখবা তার। তো মৌলিক সংখ্যা কি কি ভাই, অনেক সময় দেখবা আবার একটু ব্যাখ্যাও লিখতে পারো, গাইডে দেখবে একটু ব্যাখ্যা লেখা আছে মৌলিক সংখ্যা কারা কারা, সেটাকে একটু বইলা নিবো। তারপরে হচ্ছে তোমার এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো। সো ওগুলো আমি মুখে বলে দিচ্ছি, বাংলা কথাগুলো আমি আর লিখে দিচ্ছি না এখানে। তো এক্স মৌলিক সংখ্যা আমরা কারা কারা ভাই, আমরা জানি দুই মৌলিক সংখ্যা, দুই থেকে মৌলিক সংখ্যা স্টার্ট হয়, এক মৌলিক সংখ্যা না, কথা মাথায় রাখবা। তো দুই মৌলিক সংখ্যা, তিন মৌলিক সংখ্যা, পাঁচ মৌলিক সংখ্যা, সাত মৌলিক সংখ্যা, এগুলা। তো তোমাকে বলছে 11 থেকে ছোট হইতে হইব, তাহলে আমাদের 11 থেকে ছোট স্টার্টিং হবে 2 থেকে, পরে 3 একটা মৌলিক সংখ্যা, 4 মৌলিক সংখ্যা না, কারণ 4কে 1 আর 4 বাদে অন্য সংখ্যা 2 দ্বারা ভাগ যায়। তো আমরা জানি মৌলিক সংখ্যাকে শুধু ওই সংখ্যা আর 1 দ্বারা ভাগ যাবে, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। তো 3, তারপর হচ্ছে 5 একটা মৌলিক সংখ্যা, তারপর হচ্ছে 7 একটা মৌলিক সংখ্যা, এরপর 9 কি মৌলিক সংখ্যা না ভাই, তারপর 11 মৌলিক সংখ্যা। তো 11 কি তোমার সমান বলছে না ভাই, 11 লেস দেন বলছে, ইকুয়াল বলে নাই, তাহলে 11 আর নিতে পারবা না, তাহলে এখানে আমার এন্ডিং 4টা উপাদান। কিন্তু 4টা উপাদান ভাই অনেক 4টা উপাদান আসলে। আচ্ছা এখানে এবার সিটা বের করি আমরা। সি, সিটা কি আছে ভাই, দেখো তো একটু সি সি। আচ্ছা সি আমাকে দিয়ে দিছে 3, 4, 5, 7, 9, তাহলে আমাদের এখানে আসতেছে 3, 4, 5, 7, 9। তাহলে সুতরাং বি ইন্টারসেকশন সি, আগে তো তোমার ভাই বি ইন্টারসেকশন সি বের করতে হবে। ঠিক আছে, বি ইন্টারসেকশন সি মানে ইন্টারসেকশন বা ছেদ সেট যেটাকে আমরা বাংলায় বলি, এটা আগে বের করে নিব ফার্স্ট ব্র্যাকেটের কাজটা।
তো বি এর মান হচ্ছে 2 3 5 7, এটা লিখলাম। ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 3 4 5 7 9, এটাও লিখলাম। ওকে, তো এদের মধ্যে কমন কি আছে ভাই? কমন আছে হচ্ছে আমাদের 3 কমন আছে, 5 কমন আছে, 7 কমন আছে। তাহলে 3 5 7, এই তিনটা ডিজিট আমাদের কমন আছে। ওকে, এবার পাওয়ার সেটটা নির্ণয় করব। পাওয়ার সেটটা কি? পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি। তাহলে পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি, ভাই এদের পাওয়ার সেট কি হবে আমরা জানি কি? প্রথমে একটা উপসেট এভাবে চিহ্নটা দিবা, প্রথমে একটা সেট চিহ্ন দিবা, তার আন্ডার এবার উপসেট গুলো একটা একটা করে লিখবা। পাওয়ার সেটের আগে কিন্তু একটা সেকেন্ড ব্র্যাকেট এবং শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিবা, মানে তোমার যতগুলো উপাদান আছে সেইটাকে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অবশ্যই ক্লোজ করে দিবা পাওয়ার সেটে। এই মিস্টেকটা যাতে না হয় যে শুধু উপসেট লেখা দিছো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করো নাই, তাহলে কিন্তু ভুল। ওকে, এবার একটা একটা করে উপসেট গুলো লিখি। উপসেট কি? প্রথমে শুধু 3 দিয়ে একটা সেট। উপসেট মানে হচ্ছে কত ভাবে আমি সেট তৈরি করতে পারি এখান থেকে। তো 3 দিয়ে একটা সেট তৈরি করতে পারি, শুধু 5 দিয়ে একটা সেট তৈরি করতে পারি, শুধু 7 দিয়ে একটা সেট তৈরি করতে পারি। তো একটা একটা করে এটা তৈরি করতে পারি, এটা শেষ। এবার আসি দুইটা দুইটা করে জোড়ায় জোড়ায়। 3 5, এটা দিয়ে একটা সেট তৈরি করতে পারি, 3,5। আবার 5,7, এটা দিয়ে একটা তৈরি করতে পারি, 5,7। আর একটা কি তৈরি করতে পারি? 3 আর 5, সরি 3 আর 7, 3,7, এটা দিয়ে একটা আমি উপসেট বানাতে পারি। এরপরে আসি যে তিনটা নিয়ম একটা বানাতে পারি। সো তিনটা নিয়ে একটা লেখো, 3 5 7, এটা লিখলাম একটা। আরেকটা হচ্ছে কি ভাই? ফাঁকা সেট। এবার এইখানে দেখো বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা কত? বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা, এটা একটু লিখে দাও যে বি ইন্টারসেকশন সি এর উপাদান উপাদান সংখ্যা n ইকুয়াল কত ভাই? আমার তিনটা ছিল, তিনটা উপাদান ছিল। তাহলে সুতরাং আর পি অফ বি ইন্টারসেকশন সি, বি ইন্টার সরি এটা নষ্ট হয়ে গেল। বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা, এটা আমাদের কয়টা ভাই? উপাদান সংখ্যা আমরা পাইলাম 8টা। দেখো এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা উপসেট পাইছো। তাহলে আমাদের পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 8টা। তো 8 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 3, এটা লেখা যায়। 2 কে কিউব করলে 8 আসে। তাহলে আবার কি 3 সমান কি আমাদের n, তাহলে আমি কি লিখতে পারি? 2 3 এর জায়গায় n বসাইতে পারি। আর এটাই আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে ওই যে কথাটা লিখে দিবা, যাতে কি পি অফ এত এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, এই কথাটা লিখে শুট। ঠিক আছে, দেখাইতে বলছে যেহেতু শুট, এই যে এটা আমাদের ডান, দেখাইতে বলছে ডান। ওকে, এবার আসি আমাদের গ নাম্বার ম্যাথটা ভাই। গ নাম্বারে হচ্ছে কি বলছে দেখো, ফাংশন অফ 1/x² প্লাস 1 ডিভাইডেড বাই, এটা হচ্ছে ভাগ, এই যে স্ল্যাশ চিহ্ন যে দিয়েছে এটা হচ্ছে ভাগ চিহ্ন বুঝিতেছে। ওকে, ফাংশন অফ এক্স 1/x² মাইনাস 2, আচ্ছা উপরে 1 যোগ করবো, নিচে 1 2 বিয়োগ করবো, এটা এরকম। তো এটা যদি আমরা লিখি একটু প্রশ্নটা এখানে গ নাম্বার, তাহলে আমাদের রেজাল্ট যেটা জানতে চাইছে যে আমার, ওইটা যদি আমি একটু লিখে নেই যে আমাদের যেটা জানতে চাইছে, এইটার এত এর মান নির্ণয় করতে বলছে। যে কথাটা এরকম হবে, ফাংশন অফ 1/x², নিচেও ফাংশন অফ 1/x², আর উপরে 1 যোগ করতে বলছে। দেখো 1 যোগ করতে বলছে, নিচে 2 বিয়োগ করতে বলছে। তাহলে এখানে হচ্ছে +1 ভাই, আর এখানে হচ্ছে -2, এটা সমান হোয়াট? এটাই আমার বের করতে হবে। এটা হচ্ছে আমার কাজ, প্রশ্ন। ওকে, এখন এই প্রশ্নটায় ওইখানে আমাদের যেটা বলছে, এই প্রশ্নটা যদি আমি করতে যাই, আমি এটার উপর শর্ট কোশ্চেন একটা করাইছিলাম, সেখানে উপরে 1 যোগ করছি, নিচে 1 বিয়োগ করা লাগছিল। তো ওই রকম ক্ষেত্রে উপরে 1 যোগ করা লাগতেছে, নিচে 1 বিয়োগ করা লাগতেছে, তখন আমাদের যোজন বিয়োজন করলে অঙ্কটা হয়ে যেত। যোজন বিয়োজনের নিয়মে করছিলাম, কিন্তু তখন আমি বলছিলাম যে উপরে একরকম সংখ্যা, মনে করে 1 যোগ করছে, নিচে 2 বা 3 যোগ বিয়োগ করবে, এরকম এলোমেলো হয়, তাহলে কিন্তু তোমার আর যোজন বিয়োজন করে এটা করতে পারবা না। তখন তুমি এটাকে নর্মাল যে যোগ বিয়োগের নিয়ম ক্যালকুলেশন প্রসেসে করতে হবে। তো কিভাবে সেটা আমরা দেখছি। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এখান থেকে ফাংশন অফ 1/x² বের করা। তো ফাংশন অফ এক্সটা আমাকে কি দিছে এটা আমি একটু লিখি। ফাংশন অফ এক্সটা আমাকে দিছে হচ্ছে এই জায়গাতে ফাংশন অফ এক্স, এই যে 3x + 1 3x - 1, এটা দিছে 3x + 1, এটা আমাকে দিছে কি ভাই? 3x + 1 দিছে ডিভাইডেড বাই 3x - 1 দিছে। তাহলে অতএব ফাংশন অফ 1/x² আগে তুমি বের করো। কি কি কাজ করবো ভাই? প্রথমত 1/x² বের করবা। তোমার এই টাইপের অঙ্কগুলো যখনই, মানে কোন একটা ফাংশন অফ সামথিং, উপরে 1 বা 2 যোগ করছে, নিচে 1 বা 2 3 কিছু একটা বিয়োগ করছে, তো এই টাইপের ম্যাথগুলো যখন আসবে, তখন তুমি কি করবা? আগে যেই টাইপের ফাংশনটা বলছে ফাংশন অফ x², এটা আগে নির্ণয় করবো আমরা, ঠিক আছে? তো এখানে যদি ফাংশন অফ 1/x² আমরা নির্ণয় করি, কি কি আছে? x এর জায়গাতে 1/x² বসায় দাও, আর কিছুই না ভাই, একদম ইজি। 3 × 1/x², এটা বসায় দিলাম, +1
ডিভাইডেড বাই 3 ইন্টু 1/x² -1, এটা। তো এটা যদি আমরা যোগ বিয়োগ করতে হবে যেহেতু, তো আমি হচ্ছে যোগ বিয়োগটা এখানে করি জায়গাতে। তো এখানে আমাদের হচ্ছে ভাই যোগ বিয়োগ করলে তুমি কি পাবা? আহ নিচে হচ্ছে x², এটা চাইলে তুমি এটা এভাবে লিখে নিতে পারো যে 3 ডিভাইডেড বাই x² +1 ডিভাইডেড বাই উপর 3 গুণ হয়ে গেলে উপরে চলে যাবে x² -1 না -2 ছিল, এটা ভাই একটু ভুল লিখে ফেলছে আবার এখানে। এটা হচ্ছে আমার -2, ওকে। আচ্ছা, কি করলাম আবার? এটা তো ঠিকই আছে, আমি তো এই ফাংশনে বসাইছি, এটা তো +1 -1 ছিল, এটা আমি আবার এটার মধ্যে লিখেছি, ওকে। তো এখন আমার কি করব, জাস্ট কি করছি ভাই, ফাংশন অফ এক্স এর জায়গাতে, এই যে ফাংশন অফ এক্স এর যে জায়গাতে আমি 1/x² জাস্ট ওর ডান সাইডে বসাই দিছি, আর কিছুই করি নাই। এবার এই যোগ বিয়োগ করে যে এখানে এই পার্টটা, এটা যোগ বিয়োগ করো। উপরে যোগ বিয়োগ করলে কি x², এই যে এই পার্টটা ভাই উপরে উপরে যোগ করতেছি, নিচে এই দুইটা পার্ট উপরে উপরে যোগ করব, নিচে নিচে বিয়োগ করব, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার কাটা গেলে 3 থাকে, তো 3 প্লাস হচ্ছে x² ইন্টু 1, তাহলে x² আসে। আর নিচেও ভাই এক্স স্কোয়ার কাটা গেলে 3 মাইনাস 2 ইন্টু x², তাহলে 2x², এটা পাচ্ছ। তো নিচের এখানে দেখো, তুমি চাইলে এটা উল্টাইতেও পারো বা একবারও কেটে দিতে পারো। একবারে কাটার নিয়মটা কি ভাই, কোনো একটা উপর একটা ভগ্নাংশ আছে, তার হর যেটা আছে নিচের হরটাও যদি মিলে যায়, তাহলে হর হর তুমি কাটা দিয়ে দিতে পারো। অথবা তুমি চাইলে, এই যে আমি বলতেছি কি, এই এক্স স্কোয়ার কাটা চলে যাবে, দেন কি হবে, এইটা না, এই পার্টটা এটা নিচে চলে যাবে, মানে উল্টা যায়, এটা উপরে আছে না, উল্টা যায় নিচে চলে যাবে। তো এটা আমরা নর্মালি ক্যালকুলেশন করি, বুঝতে সমস্যা হলে। আচ্ছা, হুম, তো এখানে হচ্ছে আমাদের এটা নর্মালি যদি ক্যালকুলেশন করি, আমাদের জায়গা কি হবে এখানে, নাম্বারটা। আচ্ছা, এখানে করি আমরা। তো 3 প্লাস x² ডিভাইডেড বাই x² ইন্টু, উপরে উল্টা গেলে x², নিচে 3 মাইনাস 2x², এটা করলাম। তো এখানে আমাদের এই এক্স স্কোয়ার কাটা, তো এখান থেকে আমরা এইখানে লাইনটা লিখি, এই যে এইটার 3, এটা কাটা গেলে কি থাকে ভাই, 3 প্লাস x², আর এটা। তো এই মানটা আমাদের কিসের ভাই, ফাংশন অফ 1/x² এর মান আসছে, এটা আমাদের ফাংশন অফ 1/x² এর মান আসছে। এটা আমরা এইভাবে লিখি, তাহলে বা আমি লিখতে পারি ফাংশন অফ 1 ডিভাইডেড বাই x², এই যে এটার মানটা ক্যালকুলেশন করে আমি কি পেলাম, সমান 3 প্লাস x² ডিভাইডেড বাই, এই যে 3 প্লাস x² ডিভাইডেড বাই 3 মাইনাস x², এটা পাইলাম, ঠিক আছে। এবার এইটাকে আমি কি করব ভাই, ওই যে আমার লাগবে উপরে কি এক যোগ করা, এই যে আমার প্রমাণের যে পার্টটা দিছে, প্রমাণের পার্ট উপরে এক যোগ করছে, নিচে 2 বিয়োগ করছে, তো ওই কাজটাই এক্স্যাক্টলি ওই কাজটাই করব। তাহলে আমি কি করব, হুবহু এটা লিখি আগে, যে ফাংশন অফ 1 ডিভাইডেড বাই x², এটার সাথে আমি উপরে এক যোগ করলাম, নিচে ফাংশন অফ 1/x²। মানে এই যে কি করলাম ভাই, প্রথমে প্রথমে যেই রকম ফাংশনটা আছে আগে কিন্তু সেটা আমি নির্ণয় করলাম, ওইটা নির্ণয় করার পরে আমাকে উপরে এক যোগ করতে বললে এক যোগ করবো, দুই যোগ করতে বললে দুই যোগ করবো, যা করতে বলছে সেটাই করলাম, নিচে দুই বিয়োগ করতে বলছে করলাম। এখন কথা হচ্ছে, তুমি এইটার একটা সাইডে করবা, আরেকটা সাইডেও তো করা লাগবে, তাহলে আরেকটা সাইডেও করো এই কাজটা। তাহলে আমাদের কি ডান সাইডেও সেম কাজটা করবো। ফাংশন অফ 1/x² এর মানটা কি ভাই, 3 প্লাস x² ডিভাইডেড বাই 3 মাইনাস x², এইটা। তারপর হচ্ছে কি ভাই, +1, এটা +1 ডিভাইডেড বাই 3 প্লাস x² ডিভাইডেড বাই 3 মাইনাস x² ডিভাইডেড বাই -2, ইজি। এবার জাস্ট কি, কিছুই না, শুধু যোগ বিয়োগ করো। তুমি কিন্তু বাম পক্ষে যেটা প্রমাণ করা উচিত সেই পার্টটুকু পেয়ে গেছো। এবার জাস্ট এটা ক্যালকুলেশন করে তোমার প্রমাণের দিকে নিয়ে যেতে হবে, মানে প্রমাণের যে অ্যান্সারটা বা মান নির্ণয় করে ফেলতে হবে, আর কিছু না। তো উপর উপরে যোগ বিয়োগ করে দাও ভাই, উপর উপরে এই যে এই পার্টটা, এই যোগ করবা, বিয়োগ, আবার এই পার্টটা বিয়োগ করার কাজ বিয়োগ করবা, আর কিছুই না। তো আমরা একটা একটা করে পার্টে কাজ করি। তো নিচে আমাদের উপরের পার্টটা যদি করি, নিচে হর আছে 3 মাইনাস x², তো এটা কাটা গেলে কি থাকে ভাই, 3 প্লাস x² থাকে, তারপর এটার সাথে ডাইরেক্ট গুণ হয়ে গেলে +3 মাইনাস x², এটা আসে, যোগ বিয়োগ করলাম, আর কিছু না। এবার নিচের পার্টটা কাজ করি। তো নিচের পার্টটা কি ভাই আমার, 3 মাইনাস x², তো আমাদের 3 মাইনাস x², উপরে কি আছে ভাই, 3 মাইনাস x² করলে 3 মাইনাস 3 প্লাস x² কাটাকাটি যাওয়ার পরে এই যে নিচের পার্টটা করতেছে, এই যে নিচের পার্টটা, এই যে নিচের পার্টটা কাজ করতেছে, ঠিক আছে। তো এটা এটা কাটা গেলে কি থাকবে ভাই, মাইনাস, এটা গুণ করো, এই যে 2 এর সাথে গুণ, এই যে 2 ইন্টু 3 মাইনাস x², কিন্তু তাহলে 2 ইন্টু 3 মাইনাস x² আমি লিখলাম, আগে গুণ করলাম না, কারণ হচ্ছে প্যাচ লাগিয়ে ফেলতে পারো, এই জন্য আমি আগে কাজটা করে নিলাম। আচ্ছা, এই পার্টটুকু আমরা একটু ছোট করে নিই, শর্ট করে নিই, আমাদের সুবিধা হবে। ওকে, এটা আমরা একটু শর্ট করে নিলাম ক্যালকুলেশনটা।
এখানে এবার হচ্ছে আমরা কাজটা করি এই জায়গাটাতে। এবার উপরে তুমি কাজ করে একবারেও লিখে দিতে পারো। তো আমি কি করব, উপরের যে পার্ট আছে সেটা যোগ বিয়োগ করে একবারে লিখে দেই। উপরে যোগ বিয়োগ করলে কত, 3 আর 3 6 আসে ভাই। 3 3 6, 3 + 3 6 প্লাস ওই এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার, এই এক্স স্কয়ার দেখো কাটা চলে যাচ্ছে এটা। ওকে, তারপর হচ্ছে কি ভাই, আবার নিচে যদি আমরা দেখি 3 + x² এটা আহ, আচ্ছা এটা তো আছে, তাহলে আমাদের শুধু 6 থাকতেছে। আচ্ছা আমি তাহলে সুন্দর করে দেখি জিনিসটা। তাহলে আমাদের হচ্ছে 3 3 6 আসে, আর এই এক্স স্কয়ার কাটা গেলে নিচে কি থাকে, 3 - x², এই পার্টটা আসে গুণ। আবার এটা যদি উল্টা দিই, 3 - x², এটা উল্টা গেলে উপরে চলে যাবে 3 - x²। আর উপরে কাজটা কি আসে ভাই, এই যে 3 আছে প্লাস x², এই x², তারপর হচ্ছে -2, 3 × 2 = 6, তারপর হচ্ছে কত, মাইনাসে মাইনাসে +2 x²। ক্যালকুলেশন জাস্ট এই যে নিচের পার্টটা ক্যালকুলেশন করলাম, এই যে এই পার্টটুকুর ক্যালকুলেশন করলাম বা ক্যালকুলেশন করে নিচে লিখলাম। আর যেহেতু একবার উল্টা দিছি সেহেতু এটা নিচে চলে গেছে, আর কিছু না। তো এইখানে আমাদের এবার হচ্ছে কি, এটা দেখো ভাই কাটাকাটি যায়, এই পার্ট আর এই পার্টটা পুরোপুরি কাটা চলে যাচ্ছে। তাহলে আমাদের এখানে থাকতেছে উপরে 6, আর নিচে কি থাকতেছে ভাই, 3 যোগ বিয়োগ করলে কত আসে ভাই, -3। আর x², এটা যোগ বিয়োগ করলে 3 x², তাহলে 3 x² থাকতেছে, আর এটা থাকতেছে -3। তো এই জায়গায় কিন্তু একটু কমন নেওয়া যায়, কমন নেওয়া যায় কি ভাই, নিচে 3 কমন নেওয়া যায়। 3 কমন নিলে এখানে x² -1 থাকে, আর উপরে তো 6 আছে, তো এই 3 দ্বারা এই 6 কে কাটলে থাকে 2। 2 থাকার পরে তাহলে আমাদের এইখানে কি আসে অ্যান্সারটা, উপরে 2 আছে, তাহলে 2/(x² - 1)। দেখো তো এটা প্রমাণ দিছে না, মান নির্ণয় করতে বলছে, তো মান নির্ণয় করতে বলছে, তো আমাদের মান নির্ণয় হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অঙ্কটা একটু বড়, কঠিন একটু লাগতে পারে, তোমরা একটু ঠান্ডা মাথায় ধরে ধরে একটু প্র্যাকটিসটা করবা, তাহলে ভাই অবভিয়াসলি পারবা। আশা করি অবশ্যই সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, আশা করি পারবা এটা। তো এখানে আমি হালকা করে আবার বলি যে এই টাইপের ম্যাথগুলো কি কাজ করবা, এই টাইপের ম্যাথগুলোতে প্রথমত যে যখন এইভাবে বলবে তোমাকে, এইখানে যেই পার্টটা বলবে, এই পার্টটা মনে করো কিছু একটা বলছে, আমি হচ্ছে এটা নিউট্রাল ইউজ করি সুবিধা, এই পার্টটা তোমার যা বলছে আগে ওই কাজটা বের করে নিবা। ওই কাজটুকু করার পরে মানে নির্ণয় করার পরে এরপর তুমি এই লাইনটা হুবহু লিখবা। এখানে কি দেখো, এখানে 1 যোগ করছো উপরে, আর নিচে 2 বিয়োগ করছো। সো তুমি ডান পাশে এক্স্যাক্টলি সেম কাজটাই করবা। তুমি যে ওর যে ভ্যালুটা পাইছো না, এই যে এটাতে একটা ভ্যালু পাবা ডান পাশে, সেই ডান পাশের ওই ভ্যালুটার সাথে তুমি 1 যোগ করবা, নিচে আবার 2 বিয়োগ করা দরকার, 2 বিয়োগ করে দিবা। তাহলে যেইভাবে কাজটা করার ওইভাবে করে এই প্রসেস অনুযায়ী করতে থাকলে, ক্যালকুলেশন করতে থাকলে তোমার অ্যান্সারটা চলে আসবে। তো এটা তোমার যদি প্রমাণও দেয়, তাহলে প্রমাণে তো ওই লাইনটা দিয়ে দিবে, তাহলে প্রুফ হয়ে যাবে। আর মান নির্ণয় করতে বলে মান নির্ণয় করছি, ওইটা আমাদের অ্যান্সার। ঠিক আছে এটা, ওকে। এরপরে চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। কোয়েশ্চেন 4, ঢাকা বোর্ড এখানে এ ইকুয়াল সামথিং এটা একটা দিছে, ফাংশন অফ এক্স ইকুয়াল এটা দিছে। তো এখানে দেখো আমাদের ওই টাইপের আবার আগের টাইপের একটা ম্যাথ আসছে গ নাম্বারে, তো এটা আমি করাবো না, কিন্তু এইচডব্লিউ দিব। সো আগের ম্যাথটা ভালো মতো বোঝাটা ইম্পর্টেন্ট। তো ক নাম্বারটা আগে করি আমরা একটা একটা করে। তো ক নাম্বারটা কি বলছে দেখো, কতে বলছে যে এফ অফ এ ইকুয়াল এত 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 হলে কে এর কোন মানের জন্য এফ অফ 2 ইকুয়াল 0 হবে। তাহলে তোমাকে বলছে এফ অফ 2 ইকুয়াল 0 হতে আগে আমি ফাংশন অফ এটা লিখি আগে, যেটা দেয়া আছে ক নাম্বার আর কি। ফাংশন অফ এ সমান কত ভাই, বলছে 2a³ প্লাস k(a²) -32। এখান থেকে আমি কি করব ভাই, ওই যে তোমার ফাংশন অফ 2টা বের করব, ফাংশন অফ 2। তো ফাংশন অফ 2টা বের করলে এটা কি আসতেছে ভাই, 2 ইন্টু এ এর মানটা হচ্ছে আমাদের 2, তাহলে 2³ প্লাস k ইন্টু এ এর মানটা 2, 2² -32। তো এইখানে আমাদের হচ্ছে 2 ইন্টু 2³ করলে কত আসে ভাই, 8 আসে, 8 দুগুণে 16। তো আমি একবারে ক্যালকুলেশন করে দিলাম 16, প্লাস 2k² করলে 4, 4k কে এর সাথে গুণ করলে 4k -32। তো যোগ বিয়োগ করলে আমার কি আসে ভাই, 4k যোগ বিয়োগ করলে -16 আসে। এখন তোমাকে বলছে শর্ত মতে বা প্রশ্ন মতে, এখানে শর্ত মতেও লিখতে পারো ভাই, প্রশ্ন মতেও লিখতে পারো। শর্ত মতে বা প্রশ্ন মতে ফাংশন অফ যে 2, যে ফাংশন অফ 2 এইটা সমান তোমাকে বলে দিচ্ছে ভাই 0। তো এখান থেকে তো ফাংশন অফ 2 এর মানটা কি ছিল ভাই, 4k -16 তুমি পাইছো। এই যে ফাংশন অফ 2 কে ক্যালকুলেশন করে 4k -2 পাইছো, ওইটা সমান 0 বলতে পারো। তো এখান থেকেই সাইড চেঞ্জ করলে কি ভাই, 4k সমান হচ্ছে 16, বা কে সমান কি পাচ্ছ ভাই, কে সমান হচ্ছে 4 দ্বারা 16কে ভাগ করলে কত পাও, 4। এটা অ্যান্সার ডান। তোমাকে বলছে কে এর কোন মানের জন্য এটা 0 হবে, তাহলে কে এর মানটা যদি 4 হয় তাহলে তোমার ফাংশন অফ 2 এর মান 0 হবে। তুমি দেখো এই ফাংশন অফ এ তে কে এর মানটা তুমি 4 বসাও আগে, কে এর জায়গায় 4 বসাইলা, কে এর জায়গায় 4 বসানোর পরে তারপর ফাংশন অফ 2 এর করো, দেখবা সেটা ক্যালকুলেশন করার পর 0 আসবে।
তো ওইটা ইনভার্সলি তোমার কে এর কোন মানের জন্য সেটা তোমাকে বের করে দেখাইতে বলছে। তো ডান হয়ে গেল আমাদের। এবার আসি আমাদের খ নম্বর অঙ্কটা। খ নম্বর অঙ্কটাতে কি বলছে দেখো, যে পি অফ এ এর নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা n হলে পি অফ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। সেম ভাই আগের অঙ্ক বললাম, এই টাইপের ম্যাথ গুলো অনেক ইম্পর্টেন্ট, এই জন্য কিন্তু রিপিটেডলি ম্যাথ গুলো বারবার আসতেছে। তো আমি হচ্ছে শুধু এটাই নির্ণয় করে দেখাবো, কারণ বাকি কাজটা যেহেতু রিপিটেটিভ কাজ, তো ওই কাজটা আমি আর দেখাবো না ক নাম্বার এই ম্যাথে। কারণ অলরেডি আমি 2 টু দি পাওয়ার n এর অলরেডি দুইটা ম্যাথ দেখাই ফেলছি, 2 টু দি পাওয়ার n রিলেটেড পুরো করা। তো এই কাজটা তোমাদের এইচডব্লিউ হিসেবে থাকবে। তাও আমি তোমাকে এর মানটা নির্ণয় করে দিচ্ছি, যে এক্স বিলংস টু এন, এক্স মৌলিক সংখ্যা এবং এই শর্তটা মানবে। তাহলে কি আমাদের এটা কি হবে ভাই, এটা হবে এক্স যেহেতু মৌলিক সংখ্যা, তাহলে আমাদের মৌলিক সংখ্যা কারা কারা ভাই? মৌলিক সংখ্যা আমরা জানি, যেমন 2 3 5 7 9, 9 না 11 এরকম। তাহলে তোমাকে বলছে 7 পর্যন্ত নিতে পারবা, 2 থেকে স্টার্ট করে 7 পর্যন্ত নিতে পারবা। তো আমি স্টার্ট করে মানে 2 আছে, তারপর হচ্ছে কি 3 আছে, তারপর হচ্ছে তোমার 5 আছে, এবার 7ও নিতে পারবা। তোমাকে কিন্তু বলছে 7 এর ইকুয়ালও নিতে পারবা, এই যে 7 এর ইকুয়াল 7 নিতে পারবা। তাহলে এটা এবার তুমি কি করবা ভাই, পি অফ এ নির্ণয় করবা, যেহেতু এটা, তাহলে পি মানে পাওয়ার সেট অফ এ, এটার পাওয়ার সেট অফ এটা কিন্তু বড় হবে, কারণ তোমার উপাদান কিন্তু ভাই 4টা, এটার উপাদান সংখ্যা 4টা। এবং এখানে পাওয়ার সেট অফ এ, এটার উপাদান সংখ্যা এটা তো করবা, এটার উপাদান কয়টা আসবে জানো, আমি বলে দিচ্ছি। যেহেতু 4টা, 2 টু দি পাওয়ার n মানে কয়টা, 2 টু দি পাওয়ার মানে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, তার মানে এটার উপাদান সংখ্যা আসবে দেখবা 16টা ভাই। এই 16কে তুমি তখন তখন কি লিখতে পারবা ভাই, 16কে লিখতে পারবা 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 সমান তখন তুমি 2 টু দি পাওয়ার n লিখতে পারবা। এখানে কিন্তু আমি কাজ করি নাই ভাই, এগুলো কিন্তু আমি কাজ করি না, এগুলো কিন্তু এটার মধ্যে কাজ করতে হবে। আমি জাস্ট মেইন অ্যান্সারটা মানে যে পাওয়ার সেট অফ এটা নির্ণয় করবা, এই যে এটা দিয়ে একটা, একটা দুইটা তিনটা এভাবে 16টা উপসেট তৈরি হবে। তো এই টাইপের মানে 4টা ডিজিট থাকলে সেখানে যে আমাদের উপসেটটা মানে 16টা উপসেট হয় পাওয়ার সেটে, সেটা কিন্তু আমি হচ্ছে তোমার শর্ট কোশ্চেনের বা ওই যে তোমার লেকচারের ক্লাসটা করাইছিলাম প্রথম লেকচার, ওইখানে কিন্তু এই টাইপের একটা অঙ্ক আমি করাই দিছিলাম। ওকে, তো এটা তো এই কাজটা তোমাদের এইচডব্লিউ থাকবে, করে ফেসবুক গ্রুপে দিয়ে দিবা। এরপরে হচ্ছে গ নাম্বারটা দেখি, গ নাম্বারটা দেখো কি বলছে। ফাংশন অফ এক্স ইনভার্স ওয়ান, ভাই এক্স ইনভার্স ওয়ান এটা লিখছে, এটা একটু কি লিখছে একটু লিখে দিই তোমাকে, যে এক্স ইনভার্স ওয়ান মানে কি, এক্স ইনভার্স ওয়ান মানে হচ্ছে 1/x²। তো আমি যদি গ নাম্বারটা আগে কোয়েশ্চেনটা লিখি, ফাংশন অফ তোমার হচ্ছে এক্স টু দি পাওয়ার -1, এক্স ইনভার্স ওয়ান ডিভাইডেড বাই ফাংশন অফ এক্স ইনভার্স ওয়ান। আচ্ছা, উপরে এক যোগ করতে বলছে, নিচে এক বিয়োগ করতে বলছে, +1 -1 ইকুয়াল 1। এটা মান নির্ণয় করতে বলছে, কারণ তোমাকে তো প্রমাণ করতে বলে নাই, মানই নির্ণয় করতে বলছে। এইটাই হচ্ছে আমাদের ম্যাথ। তো এই জায়গাতে দেখো, আচ্ছা এই ম্যাথটাকে তাহলে তুমি একটু, আমি যদি শর্ট করি মানে একটু ইজি ভাষায় লিখি, যে এক্স ইনভার্স ওয়ান মানে কি ভাই, 1/x, 1/x। আবার ফাংশন অফ এটা মানে কি, এটা 1/x। দেখো আগের ম্যাথটার মতো কিন্তু সিমিলারই, +1 এটা -1 ইকুয়াল, এটাই মানে তোমার বের করতে হবে, এটাই আর কি তোমার করতে হবে, কাজ করতে হবে। তো আগের আর এই ম্যাথের ডিফারেন্সটা কি ভাই, আগে জাস্ট হচ্ছে 1/x, ওইখানে 1/x² ছিল, তো এটা আরো বলতে গেলে কঠিন, কারণ এখানে পাওয়ার বেশি ছিল। ঠিক আছে, আর এখানে 1/x তার মানে পাওয়ারটা আরো ছোট, মানে ক্যালকুলেশনে ঝামেলা আর একটু কমলো, এটা একটা। এরপরে হচ্ছে তোমার উপরে +1, ওইখানে +1ই ছিল, আগের ম্যাথটা তো +1, জাস্ট নিচে -2 দিছে ওইখানে, আর এখানে -1 দিছে, এইটাই ডিফারেন্স। তো এটা, তো এটা ওই নিয়মই এক্স্যাক্টলি সেম, আগের অঙ্কটা নিয়মই করতে পারবা। এই যে আগের অঙ্কটা করলাম, এটা এটা কত নাম্বার, এটা ছিল হচ্ছে তোমার 3-এর গ। ঠিক আছে, সো 3-এর গ এর রেফারেন্সে এটা হচ্ছে আমাদের 3-এর গ যে আছে সেটার রেফারেন্সে তুমি করতে পারবা। এটা অ্যাজ এ এইচডব্লিউ হিসেবে থাকবে তোমার। ঠিক আছে, এটা কিন্তু এইচডব্লিউ হিসেবে থাকবে। ওকে, তো এটা এইচডব্লিউ করে জমা দিয়ে দিবা। তারপরে দেখি আমরা এর পরের অঙ্কটাতে চলে যাই, 3-এর গয়ের নিয়মটা ফলো করে। আবার এটা কিন্তু যোজন বিয়োজন, এই অঙ্কটা যেহেতু প্লাস উপরে যোগ হয়েছে 1 আর নিচে 1 বিয়োগ হয়েছে, এটা যোজন বিয়োজনের আরেকটা নিয়ম আছে, ওই নিয়মে করা যায়। যখন উপরে 1 যোগ হয় মানে 1 যোগ বিয়োগ হবে 1, 1 যোগ হোক বা বিয়োগ ডাজেন্ট ম্যাটার, সমস্যা নেই। কিন্তু যদি 1 যোগ বিয়োগ হয় উপরে নিচে, তাহলে সেটা যোজন বিয়োজনের নিয়ম করা যায়, ওই নিয়মে করা যায়, দুই নিয়মই করা যায়। তো আমি যোজন বিয়োজনের নিয়মটা আমি আবার হচ্ছে তোমার ওই যে শর্ট এগুলো মানে লেকচারের যে এটা করাইছিলাম, লেকচার নোটা লেকচার 1-এ, তো ওইখানে কিন্তু আমি আবার করাইছিলাম লেকচার 1-এ একদম ফার্স্টে টাইপ ভিত্তিক যে সলিউশন গুলো করা দিয়েছিলাম, সেখানে আমি আবার যোজন বিয়োজনের মাধ্যমে এরকম একটা টাইপ করা দিয়েছিলাম। এবার আসি আমাদের 5 নম্বর সৃজনশীল ভাই। 5 নম্বর সৃজনশীল বলছে এম, এটা মৌলিক সংখ্যা এক্স ইজ লেস দ্যান ইকুয়ালস 6, এন এর মান দিছে, আর এর মান দিছে, এটা দিছে। ওকে, দেখাও যে এম ও এন সেট দ্বয় পরস্পর নিশ্ছেদ সেট। মানে এম আর এন নিশ্ছেদ সেট মানে কি, তো নিশ্ছেদ সেট মানে আমরা জানি এটাকে যদি ছেদ সেট করো মানে ইন্টারসেকশন করো, ইন্টারসেকশন করলে তাদের মধ্যে কোনো কমন কিছুই থাকবে না, মানে কমন সেট তুমি করতে গেলে দেখবা ফাঁকা সেট আসবে এরকম, মানে কোনো কমন উপাদান তাদের মধ্যে নাই। এটা তো ক নাম্বারটা যদি আমরা করি,
এম ইকুয়াল আমাকে কি দিছে ভাই, এম এর মান কি দিয়ে দিছে ডিরেক্টলি? হ্যাঁ, এন আর এম কোথায়, এম কোথায়? ও আচ্ছা, এমটা দিয়ে দেন ভাই, তো এমটা আমার নির্ণয় করতে হবে। এমটা বলছে এক্স মৌলিক সংখ্যা এবং এক্স এর মান 6 এর সমান অথবা 6 থেকে ছোট। তো মৌলিক সংখ্যা কারা কারা ভাই? 2 থেকে শুরু হয়, তারপর 3 আছে, পরে 5 আছে, এরপরে আছে 7। কিন্তু 7 তো আমার নেওয়া যাবে না, কারণ আমার 6 এর সমান বা তার থেকে ছোট বলছে। তাহলে এই তিনটে আমরা রেখে দিব। এন এর মান তো আমাকে ডিরেক্টলি দিয়ে দিছে, গুড। তাহলে 246, 246, ঠিক আছে। এবার আমাদের এটার অতএব আমাদের বলছে পরস্পর নিঃছেদ সেট, তার মানে এটাকে আমাদের ছেদ সেট বের করতে হবে। ছেদ সেট মানে ইন্টারসেকশন, এম ইন্টারসেকশন এন। তো এটা করো ভাই, 2 3 5 ইন্টারসেকশন এন এর মান কত? 2 4 6। এদের মধ্যে ভাই কমন কি কি আছে দেখো, কমন আছে কি আমাদের? 2 কমন আছে। আর কিছু কমন আছে না? আর কিছুই কমন নাই। আচ্ছা, 2 তো কমন আছে, তাহলে হলো কিভাবে? দেখাও যে এম ও এন সেট দ্বয় পরস্পর নিশ্চিত সেট নয়। আচ্ছা, নিশ্চিত সেট নয়, দেখছো আমি নিশ্চিত সেট দেখতেছি, নিশ্চিত সেট নয়। মানে নিশ্চিত সেট হইতে গেলে তোমার এদের মধ্যে কোনো কমন উপাদান থাকতে পারবে না, মানে ফাঁকা সেট আসবে। কিন্তু এটা কিন্তু কমন উপাদান না, এটা হচ্ছে কি আমাদের 2 আসছে দেখো, এটা কিন্তু আমাদের 2 মানে উপাদান আছে। যেহেতু উপাদান আছে তার মানে ফাঁকা সেট না, তার মানে কি অতএব এম ও এন এটা নিশ্চিত সেট নয়। এম ও এন নিশ্চিত সেট নয়, এম ও এন নিশ্চিত সেট নয়, নিশ্চিত নিশ্চিত সেট নয়, সেট নয়। ঠিক আছে, আবার দেখাইতে বলছে তো, এটা শুট দেখাইতে বললে ডব্লিউ ই। ওকে, ডান। এবার তারপর খ নাম্বারে চলে আসি। খ নাম্বার ম্যাটটাতে দেখো কি বলছে। এটা এম ইউনিয়ন এন, এম মাইনাস এন, এইটা এটা অনেক কাজ দিছে ভাই। তো আমি আগে বাম পক্ষের কাজটা করবো, যে উপরে যে বাম পক্ষের কাজটা এটা করব। ডান পক্ষে অনেকগুলা কাজ দিছে, বাম পক্ষে যদি একটা কাজ দিছে ভদ্রলোক, কিন্তু ডান পক্ষে অনেকগুলা কাজ দিয়ে রাখছে। তো আগে আমি বাম পক্ষটা বের করি। বাম পক্ষে খ নাম্বার যদি করতে যাই, তো বাম পক্ষটাতে আমার কি কি করতে হবে? এম ইউনিয়ন এন বের করতে হবে। তো প্রথমে আমি এম ইউনিয়ন এন বের করি। এম ইউনিয়ন এন, এম এর মান কি কি পাইলাম ভাই? 2 3 5, এটা পাইছি। ইউনিয়ন এন এর মান হচ্ছে আমার কি 2 4 6 পাইছি, 2 4 6 এটা পাইছি। তাহলে এই যে এটা হচ্ছে করলাম, এখন হচ্ছে এখানে আমাদের 2 3 5 2 4 6, তাদের মধ্যে কমন আনকমন কি কি আছে ভাই? 2 3, মানে কমন আনকমন সবকিছু নিতে হবে। কোন একটা উপাদান একবার থাকলেও নিতে হবে, 5 বার 2 বার 3 বার থাকলেও নিতে হবে, একবারই নিতে হবে। তো এখানে 2 আছে সবার, মানে যে কোনো একজনের মধ্যে থাকলে হবে। 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। এই কয়টা উপাদান দুইজনের মধ্যে মিলে জিলে আছে, এটাই আর কি ইউনিয়ন। ওকে, তাহলে আমাদের কি, এটা কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল। আচ্ছা, এটা একটু কাজ করি, এটা নিচে নামাই। এটা কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল, লেফট হ্যান্ড সাইড সমান সমান, এটা কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইডের কাজটা করছি। এবার রাইট হ্যান্ড সাইডের কাজটা করি, রাইট হ্যান্ড সাইডের কাজটা। তো রাইট হ্যান্ড সাইডের কাজটাতে আমাদের অনেকগুলা কাজ, দেখো কয়টা কাজ আমি একটু বলি। প্রথমত এম মাইনাস এন একটা কাজ, আবার এখানে এন মাইনাস এম দুইটা কাজ, এম ইন্টারসেকশন এন তিনটা কাজ, আবার ইউনিয়নের দুইটা কাজ, মানে টোটাল 5টা কাজ ভাই। চিন্তা করছো, 5টা কাজ করতে হবে। তো যদিও এর মধ্যে এম ইন্টারসেকশন এনটা আমরা আগেই বের করে ফেলছি, সো এটা না করলেও চলবে, কারণ ওইটা তো আমি ক নাম্বারে বের করে ফেলছি। তো ওই হিসেবে ওইটা যদি নাও করি, তাহলে আমাদের 4টা কাজ করা লাগবে। তো এখন কথা হচ্ছে ভাই, এই কাজগুলো তাহলে আমি কিভাবে করবো? সবকে একবারে লিখবো না, একবারে লিখবা না। তুমি কি করবা, আগে ব্রাকেটের মধ্যে যে ব্রাকেট 3টা দিছে না, এই 3টা ব্রাকেটের কাজ আগে করে নিবা। তাহলে তোমার 3টা কাজ ডান। তো 3টা কাজ একটা একটা করে করি আমরা। আবার এবার হচ্ছে আবার আবার লিখে তারপর হচ্ছে একটা একটা করে ওই কাজগুলো, লেফট হ্যান্ড সাইডের কাজ শেষ, এবার রাইট হ্যান্ড সাইডের কাজ শুরু। এম মাইনাস এন প্রথমত, এম মাইনাস এন। তো এম এর উপাদানগুলো কি কি ভাই? 2 3 5, এটা মাইনাস হচ্ছে আমাদের কি আছে ভাই? 2 4 6, 2 4 6, এটা। আচ্ছা, এবার এখান থেকে যদি আমি বাদ দেই, আমরা জানি মাইনাস মানে বাদ দিব, অন্তর করব। তো এই 2 কাটা, তারপর মিল আছে কি? আর কোনো মিল আছে না? আর কোনো মিল নাই। তাহলে কাটা দেওয়ার পরে প্রথম সেটে আমাদের যে উপাদানটা থেকে যাবে ওইটাই হচ্ছে আমার অ্যান্সার, বাদ দেওয়ার পরে এটা। আর হচ্ছে ভাই মাঝখানে তো মাইনাস চিহ্ন দিন, মাইনাস চিহ্ন দাও, এটা তো একই কথা, একই কথা বোঝায়, ডাজন্ট ম্যাটার। তাহলে এখানে আমাদের কি 3 আর 5, এটা এই দুইটা উপাদান পাইলাম। ওকে, এবার হচ্ছে আমার এন মাইনাস এম বের করি। এন মাইনাস এম, এন মাইনাস এম, তাহলে ভাই এন, এন এর উপাদান কি? 2 4 6। আবার এন এর উপাদান কি ভাই? এম এর উপাদান হচ্ছে 2 3 5। এখানে দুইজনের মধ্যে মানে বাদ দিতে গেলে দেখো মিল আছে কি? এটা এটা মিল আছে, বাদ দিয়ে দিলাম। আর কোনো কাটা যায় না, আর কাটা যায় না। তাহলে প্রথম সেট আর কি কি বাকি রয়ে গেল ভাইয়া? 4 আর 6। তাহলে 4 আর 6 হচ্ছে আমাদের অ্যান্সার।
এখানে মনে রাখবা তোমরা কিন্তু আবার কাটা দিবে না, যে আমি কাটাটা দিছি এই কাটাটা কিন্তু তোমরা দিবা না, তোমরা জাস্ট বাদ দিয়ে অ্যান্সারটা লিখে দিবা, তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি কাটাটা দিলাম এটা। এরপরে আমাদের হচ্ছে এটা বের করে ফেলছে, এবার হচ্ছে এম ইন্টারসেকশন এন, যদি এটা আমরা অলরেডি পেয়ে গেছি এম ইন্টারসেকশন এন হচ্ছে 2, তাহলে এটা আমাদের আর করা লাগবে না। এম ইন্টারসেকশন এন, এম ইন্টারসেকশন এন সমান হচ্ছে 2, এটা লিখে দিতে পারো যে ক হতে, ক হতে, ক হতে পাই। ওকে, এবার আমাদের হচ্ছে এখানে এবার সবগুলার এই যে তিনটা যে বের করলাম এই তিনটারই ইউনিয়ন লাগবে, দেখো তিনটারই ইউনিয়ন, তো ইউনিয়ন তো আমি একটা একটা করে করি, যে অতএব আবার রাইট হ্যান্ড সাইড এবার একবারে করে দিব, যে রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে এম মাইনাস এন, এটা একটা। পরে হচ্ছে ভাই আমাদের ইউনিয়ন এন মাইনাস এম, এন মাইনাস এম, এটা একটা, সরি ইউনিয়ন আবার হচ্ছে ভাই এম ইন্টারসেকশন এন, এই তিনটা। ওকে, তিনটার উপাদানগুলো লিখে ফেলো ভাই একটা একটা করে। এম মাইনাস এন কি ছিল 3 5, 3,5 এটা ছিল। এরপরে ইউনিয়ন আমাদের এখানে এন মাইনাস এম কি ছিল ভাই 4,6 এটা ছিল। আবার ইউনিয়ন তারপর আমাদের এইখানে কি ছিল ভাই 2 ছিল, এই যে 2। ওকে, তো এখানে ইউনিয়ন করে দাও, ইউনিয়ন মানে কি তিনটা সেটের মধ্যে কমন আনকমন যা যা আছে সব লিখবা, মানে কি কি উপাদান আছে সেই সবগুলো উপাদান লিখলেই সেটা ইউনিয়ন হয়ে যাবে। তো সবগুলোর মধ্যে কি কি আছে, যেমন 2 আছে, ছোট থেকে শুরু করবা, স্টার্ট করবা সবসময় ছোট থেকে, তো এখানে 2 আছে লিখলাম, একবার একবার লিখবো 2, দুইবার থাকলে একবার লিখবো, তিনবার থাকলে একবার লিখবো, একবার থাকলে একবার লিখবো। আবার 3 আছে, আচ্ছা লিখলাম 3, 4 আছে লিখলাম 4, 5 আছে, হ্যাঁ 5 আছে লিখলাম 5, 6 আছে লিখলাম 6, 7 কি আছে না, 7 8 9 আর কিছুই কারোর মধ্যে নাই। তো এটা এই হচ্ছে আমাদের 2 3 4 5 6, তো আচ্ছা 2 3 4 5 6, আচ্ছা রাইট হ্যান্ড সাইডে 2 3 4 5 6 চলে আসলো আমাদের। তো এখানে হ্যাঁ এখানেও ঠিকই তো আছে, এই যে আমাদের এখানে তো 2 3 4 5 6 আসে, 2 3 4 5 6, তাহলে তো মিলে গেছে। এই তো তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড এটাই। তো আমাকে এটা কি দেখাইতে বলছে না প্রমাণ করতে বলছে, দেখাইতে বলছে, এটা শুড, ডাব্লিউ এ ডি, শুড বা দেখানো হলো, শেষ ম্যাথটা। এটা কিন্তু মোটামুটি এই টাইপের ম্যাথগুলো আমাদের মাঝে মধ্যেই চলে আসে, যেখানে আমাদের কি অপারেশন চালাতে হয়, কি কি অপারেশন, মানে ইউনিয়ন অপারেশন, ইন্টারসেকশন, তারপর হচ্ছে তোমার এই যে মাইনাস মানে সেটের অন্তর করা, তারপর আরেকটা আছে পূরক সেট নির্ণয় করা, পূরক সেটের ওই পার্টটাও আসে সামনে, হয়তো বা পেয়ে যাবা পূরক সেটের অবভিয়াসলি। তো এটা এবার আসি আমাদের গ নাম্বারটা। তো এই টাইপগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, এটাও স্টার্ট দিয়ে রাখলাম, এটা আমাদের ইম্পর্টেন্ট, এই টাইপগুলো আমাদের আসে প্রমাণের। এবার গ নাম্বার বলছে আর অন্যটাকে তালিকা পদ্ধতি দিয়ে প্রকাশ করো ভাই, আর অন্যায় কোথায়, এই যে এটা ওই যে ভাই ক্রোমোজোরের মতো করে, এক্স বিলংস টু এম, ওয়াই বিলংস টু এন, এটা ওয়াই ইকুয়াল টু এক্স, মানে এখানে জাস্ট একটু আগের থেকে ডিফারেন্স। আগে দুজনই বলছিল যে এক্স বিলংস টু হয়তো বা এম বলছে, ওয়াই বিলংস টু এমই বলতো, কিন্তু এখানে বলছে এক্স এর মানগুলো এম এর মধ্যে থাকবে, ওয়াই এর মানগুলো এন এর মধ্যে থাকবে। এইখানে হালকা একটু ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই, যে মানে কি ওয়াই এর মানগুলো এন এর মধ্যে থাকতে হবে, এন কে কে ভাই যে 2 4 6, তুমি তো এম আর এন পেয়ে গেছো, মানে এক্স এর মানগুলো হতে হবে হচ্ছে কি এম এর মান, এম এর মান কি কে যে তোমার হচ্ছে 2 3 5, এই মানগুলো হতে পারবে এক্স এর মান, আর ওয়াই এর মানগুলো হতে পারবে 2 4 6, এই মানগুলো ওয়াই এর জন্য এলিজিবল। জাস্ট এইটুকুই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। আগে যেভাবে আমরা ক্রোমোজোরের মাধ্যমে ম্যাথগুলো করছিলাম এইখানে এক্স্যাক্টলি সিমিলার ওয়েতে আমার সেই এই ম্যাথটাও করতে হবে। তো এটা আমি আর করছি না, যেহেতু আমি অলরেডি এই টাইপের দুইটা ম্যাথ নির্ণয় করে দিছি এগুলো, তো এই জন্য আমি এটা আর করবো করছি না। তো এটা তোমাদের এইচ ডাব্লিউ থাকবে, গ নাম্বারটা যে আছে গ নাম্বারে। তো এটা তালিকা পদ্ধতিটা তোমরা এইচ ডাব্লিউ করে জমা করে দিবা, এইচ ডাব্লিউ করবে, এটা তোমার এইচ ডাব্লিউ থাকবে, আগের কনসেপ্টটা থেকে বুঝে তারপর এইচ ডাব্লিউটা করবা, কারণ তোমাদের এইচ ডাব্লিউ করাটাও ইম্পর্টেন্ট, সব আমি করা দিলে হবে না আসলে, আর নিজেরও একটু মাথা খাটাতে হবে যে কি শিখলাম সেটা অ্যাপ্লাই করে দেখতে হবে। এবার তারপরে সৃজনশীল আমরা চলে যাই এই 6 নম্বরে। 6 নম্বর সৃজনশীল বলছে এ ইকুয়াল সামথিং এটা, তারপর বি ইকুয়াল একটা কিছু দিছে, তারপর সি ইকুয়াল দিছে এস এত এত দিছে, এফ অফ এ ইকুয়াল এত এত হলে এইটা নির্ণয় করো। তাহলে ভাই এফ অফ এ সমান কি দিছে, যে ক নাম্বারটা যদি আমি লিখে দেখাই একটু, ক নাম্বারটা যে এফ অফ এ সমান হচ্ছে ভাই কি 2a-1 ডিভাইডেড বাই 2a+1। তো তোমাকে এফ অফ -1/3, তো এটা হচ্ছে কি এফ অফ -1 ডিভাইডেড বাই 3, তো এর জায়গায় আমাদের কি বসে দিতে হবে -1/3, এটা এটা আসলে এইচডাব্লিউ তোমাদের দিয়ে দিতে পারি, আচ্ছা করাই দিই ছোট যেহেতু, -1 ডিভাইডেড বাই 2 ইন্টু -1/3, তারপর হচ্ছে +1। তো এটা আমরা যোগ বিয়োগ করে দিই, যোগ বিয়োগ করে দিলে হচ্ছে আমাদের কি -2/3 চলে আসবে কিন্তু এখানে। তো -2/3 যদি আসে তাহলে আমি যোগ বিয়োগ করলে এখানে 3 আসতেছে, আর এখানে হচ্ছে আমাদের -2, -2, তারপর -3, আর নিচে কি ভাই এখানেও 3, তারপর হচ্ছে আমাদের
-2 -2 +3 আসতেছে। ওকে, এই থ্রি কাটা চলে যেতেছে। কাটা চলে যাওয়ার পরে উপরে আসতেছে -5 আর নিচে আসতেছে কত ভাই? উপরে আসতেছে -5 আর নিচে আসতেছে হচ্ছে +1। তো +1, তো +1 লিখলে অ্যাকচুয়ালি -5ই থাকতেছে, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, মানটা নির্ণয় করতে বলছি, তো -5 আসতেছে মানটা। ওকে, এটা করে ফেলতে পারবা। এবার খ নম্বরে চলে আসি। খ নম্বরে দেখাও যে পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা। এটা তো একদম আগের মতো, যে বি ইন্টারসেকশন সি, এক্স্যাক্টলি এই সেম টাইপই একটা কোশ্চেন করে আসলাম। কোথায় করলাম বলো তো ভাই? এই যে বি ইন্টারসেকশন, এই যে এটা 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 কত নম্বরে ছিল? এই যে এই অঙ্কটা আমরা করছিলাম, এটা হচ্ছে 3 নাম্বার সিকিউ। 3 নাম্বার সিকিউতে আমরা খ নাম্বারে করছি, 3-এর খ এটা। ওকে, তো এইটার 3-এর খ করে ফেলবা। খ নাম্বারটা যে আছে এটা এইচডব্লিউ হিসেবে থাকবে। রেফারেন্সটা হচ্ছে 3-এর খ। 3-এর খ রেফারেন্স হিসেবে ইউজ করে তোমরা এইচডব্লিউ হিসেবে করে ফেলবা। ওকে, এবার আসি পরের কোশ্চেনটা দেখি। গ নম্বর বলছে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। ভাই এইটাও সেম। এই যে দেখো, কমন কিছু টাইপই তোমার বারবার আসতেছে। কি কি টাইপ আসতেছে? এই যে এস অনয় কি মানে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন রেঞ্জ নির্ণয় করা, এই টাইপের, এই যে এই টাইপের কোশ্চেন গুলো, যেখানে যে ক্রমজোড় আকারে তোমাকে এটা দিবে বা সমীকরণ দিবে, সেখান থেকে এটা বলবে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে। এইটা একটা কমন টাইপ। তারপরে যে 2n কে সমর্থন করে কিনা, এটা একটা কমন টাইপ। তারপরে এই যে একটু আগে যে প্রমাণের অঙ্কটা করলাম, এটা একটা কমন টাইপ। এই যে প্রমাণের অঙ্কটা করলাম, স্টার দিয়ে দিলাম, যে স্টার দিয়ে দিলাম, এটা একটা কমন টাইপ। এরপর হচ্ছে কি তোমার আরেকটা কমন টাইপ কি, ওই যে তোমার ফাংশনের প্রমাণ, ওই যে ফাংশন অফ 1/x² +1 ডিভাইডেড বাই ফাংশন অফ 1/x² -2 বা +1, এরকম কিছু একটা। তো ওই টাইপের, ওইটা একটা কমন টাইপ। তো এটা হচ্ছে আমাদের গ। এটাও কিন্তু আমরা অলরেডি করে আসছি, আগের যে ম্যাথ গুলো আছে অলরেডি। এটা গ নাম্বার যে আছে, সেই গ নাম্বারটা তোমাদের এজ এ এইচডব্লিউ হিসেবে থাকবে। ঠিক আছে, এটাও, এটা আমি করাচ্ছি না। আচ্ছা, এরপরে আমরা দেখি নতুন আর কি টাইপ পাই। এরপর হচ্ছে সৃজনশীল 7 নাম্বারটায় কি বলছে দেখো। 7 নাম্বার সৃজনশীলে সার্বিক সেট ইউ অফ এইটা এর দুটি উপসেট, এ ইকুয়াল এত, বি ইকুয়াল এত, এস ইকুয়াল এত। ভাই এইচডব্লিউ দিতেছে এই জন্য কারণ আমি এক টাইপের একটা দুইটা অঙ্ক 3টা অঙ্ক করা দিছি। সো দেখা যাচ্ছে তোমরা যদি এবার সেই অঙ্কটা বুঝে তারপর মাথা খাটায় যেগুলো আমি এইচডব্লিউ দিলাম এগুলো না করো, তাহলে কিন্তু তোমার ব্রেন খুলবে না, তোমার ব্রেনটা কাজ করতে শিখবে না নিজে থেকে। তাহলে তুমি দেখা যাচ্ছে এক্সাম হলে কিন্তু তোমার এক্স্যাক্টলি হুবহু কোশ্চেন পাবা না, একটু ডিফারেন্ট পাবা। তো ওই কোয়েশ্চেনটা দেখে কিন্তু তোমার মাথা কাজ করতে হবে, বুঝতে হবে। তো ওই জিনিসটা যদি তুমি বুঝে অ্যান্সার করতে চাও, তাহলে কিন্তু তোমার দেখা যাচ্ছে এই কোয়েশ্চেন গুলো নিজে থেকে প্র্যাকটিস করতে হবে। তোমার তাহলে ব্রেন স্টর্মিং হবে, তোমার ব্রেনটা কাজ করতে শিখবে যে আসলে আমাদের কি এই টাইপের কোয়েশ্চেন গুলো আসে, এটা আমি এইভাবে অ্যান্সার করতে পারবো এটা। তো আমরা 7 নাম্বার সৃজনশীলটা দেখি, এখানে কি বলছে দেখো। ক নাম্বারে m+n ইকুয়াল এটা যে একটা ক্রোমোজোর সমান এটা দিছে। তো এটা একটু ডিফারেন্ট টাইপ, আগে করি নাই, বাট এটা কিন্তু শর্ট কোশ্চেন আমরা করছি, লেকচারে করছি অবভিয়াসলি, বাট এখানে আমাদের। তো এটা আমরা করা দিচ্ছি ক নাম্বারটা। ক নাম্বার এটা না, সবুজ কালি দিয়ে করে সবুজ কালি দেবো, এটা হলো। ওকে, ক নাম্বারে বলছে m+n সমান আর এটা সমান হলে এইটা নির্ণয় করো, এই কথাটা বলতেছে। তো m+n এখানে কি করবা, এই যে m+nটা আছে এইটা সমান হচ্ছে ভাই 7। আবার এই যে n আছে না দ্বিতীয় উপাদান, এই দ্বিতীয় উপাদানটা হচ্ছে সমান দ্বিতীয় উপাদানটা 5। মানে তোমার যদি দুইটা ক্রোমোজোর কখনো সমান বলে, তাহলে মনে রাখবা প্রথম উপাদানটা ক্রোমোজোরের বাম পক্ষে প্রথম উপাদানটা সমান ডান পক্ষের প্রথম উপাদান, ক্রোমোজোরের বাম পক্ষের দ্বিতীয় উপাদান সমান ডান পক্ষের দ্বিতীয় উপাদান। এটা সমান বলতে পারো। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি ভাই, যে m+n সমান হচ্ছে ভাই 7। এটা এটা আমার 1 নম্বরে ধরলাম ধরো। আর হচ্ছে n, নিচে n সমান আমি পাচ্ছি 5। এটা এটা 2 নাম্বার ধরো লাভ নেই, কারণ হচ্ছে তুমি 1 নাম্বার এখানে তো মান অলরেডি দিয়ে দিছে তোমাকে, n ইকুয়াল হচ্ছে 5। তাহলে এবার হচ্ছে কি তুমি এই n এর মানটা 1 নং-এ বসাও। তাহলে 1 নং-এ ওই n এর মানটা বসায় দাও। তাহলে m+n এর মানটা যদি বসায় দাও 5 সমান 7, 1 নং-এ বসায় দিলে তাহলে তুমি m এর মান কত পাচ্ছ ভাই? 5 ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, তাই 7 - 5 বা m ইকুয়াল হচ্ছে আমার কত আসতেছে 2 আসতেছে। সুতরাং আমার বলছে m কমা n বের করতে, তাই m কমা n সমান কি পাইছি, মানে m এর মান আর n এর মান কত সেটা চাইছে। তাহলে m এর মান আমি পাইলাম হচ্ছে 2। তাহলে আগে লিখবো ভাই 2, অবভিয়াসলি আগে পরে মিলা লিখতে হবে, কিন্তু তোমার আগে m বলছো তো আগে m এর মান 2, পরে হচ্ছে n বলছো, n এর মান পরে 5, পরে কমা দিয়া 5। এটা অ্যান্সার ডান, শেষ অঙ্ক। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্রোমোজোরের সমতা। এই টাইপটার নাম হচ্ছে ক্রোমোজোরের সমতা, আমরা লেকচারে করছিলাম আমাদের ফার্স্ট লেকচারে ক্রোমোজোরের সমতার টাইপটা। ওকে, এবার এই টাইপটা কিন্তু আমাদের মোটামুটি ইম্পর্টেন্স, এগুলো কিন্তু খ নাম্বারের জন্য এই টাইপগুলো ইম্পর্টেন্ট, যে ক্রোমোজোরের সমতা দিয়া। এবার আসি আমাদের সি ইকুয়াল এ প্রাইম হলে পি অফ সি নির্ণয় করে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তো এটা আগের ম্যাথটাই, বাট এখানে একটা জিনিস নতুন, সেটা হচ্ছে সি ইকুয়াল এ প্রাইম। এই প্রাইমটা এখন আমরা এখানে দেখা নেই সৃজনশীলে, সো আমি এটা দেখা দিচ্ছি, বাট বাকি কাজটা তোমরা নিজেরা করবা। আমি হচ্ছে এই পার্টটা দেখা দিচ্ছি, যেহেতু এটা নতুন।
যে খ নাম্বার, যদি এগুলো আমরা লেকচারে করে আসছি যে আমাদের এটার বলা হয় পূরক সেট। এই যে এ প্রাইম বলছে না যে সি সমান এ প্রাইম, ভাই এ প্রাইম বলছে না, তাহলে এ প্রাইম যে বলছে এটা কিন্তু আমাদের পূরক সেট। এ কি আমাকে দিয়ে দিছে? না ভাই, এ কিন্তু আমাকে দিয়ে দেয়নি। তো এ কিন্তু আমার আগে বের করতে হবে। তো আগে আমি এটা বের করি, তারপর এটা লিখি। আগে আমার এটা বের করতে হবে। এ সমান কি ভাই এখানে? এ সমান হচ্ছে আমাদের বলছে এক্স বিলংস টু এন, 2 থেকে বড় হবে 7 থেকে ছোট হবে, মানে স্বাভাবিক সংখ্যা 2 থেকে বড় কি ভাই 3 4 5 6, তারপর 7 নিতে পারবে না, সমান কিন্তু বলে নাই, ছোট বলছে। তার মানে আমার 2 এর পর কি 3 থেকে শুরু হবে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, কিন্তু 7 নিতে পারবে না। ওকে, এবার সি সমান আমাকে বলছে এ প্রাইম। তাহলে এ প্রাইম সমান আমার কি হবে ভাই? আমরা জানি এ প্রাইম মান হচ্ছে এর পূরক সেট। এ প্রাইম মানে কি ভাই? এর পূরক সেট। এটা হচ্ছে পূরক সেটের কনসেপ্ট। তো আমরা জানি কোন একটা সেটের পূরক সেট হচ্ছে সার্বিক সেট থেকে বা ইউনিভার্সাল সেট বা সার্বিক সেটটা যে আছে সেই সেট থেকে তুমি যদি এ এর মানটা বাদ দিয়ে দাও, তাহলে তুমি এর পূরক সেটটা পেয়ে যাবা। তাহলে এ সার্বিক সেট আগে লিখি ভাই। সার্বিক সেটটা আমার কি কি আছে? এই যে সার্বিক সেটটা আছে 2 3 4 5 6 7 8, এটা লিখি 2 3 4 5 6 7 8, এটা লিখলাম। ওকে, মাইনাস, এবার এটা আমরা লিখি, এর উপাদানগুলো কি ভাই? 3 4 5 6, এটা লিখলাম। এবার দেখো মাইনাস করো, মাইনাস মানে বিয়োগ করে দিবা। তো এখানে কিন্তু বিয়োগটা এইভাবে লেখা থাকতে পারে, ওই যে স্ল্যাশ চিহ্ন দেয়, এটাও একই কথা আমরা জানি। তো এই তিন কাটা কাটা দাও, 4 4 কাটা, 5 5 কাটা, 6 6 কাটা। কাটা দেওয়ার পর বাকি আছে কি? 2 আছে, 7 আছে, 8 আছে, তো এটাই থেকে যাবে। তাহলে 2 7 8, তিনটা উপাদানই থেকে যাবে এটা। এবার আমাদের কি করতে হবে? সেখান থেকে পি অফ সি নির্ণয় করে সেটা 2 টু দি পাওয়ার এন কে সমর্থন করবে বাই পি অফ সি নির্ণয় করো এবার, মানে পাওয়ার সেট অফ সি, ওই যে উপাদান এটা। তো এটা যদি কয়টা উপাদান আসবে ভাই, এটার যদি উপাদানগুলো বের করো তাহলে দেখবে এটা কয়টা আসবে ভাই? 8টা আসবে। আমি জাস্ট অ্যান্সারটা বলে দিলাম, বাকি কাজটুকু তুমি নিজে করে নিবা। অল্প একটু লেখা আছে, আমি মেইন কাজটা দেখা দিচ্ছি। 8টা, যেহেতু 3টা আছে তার উপাদান দেখবে 8টা আসবে তুমি পাওয়ার সেট করলে, উপসেট সংখ্যা। তা 8কে লেখা যায় আবার 2 টু দি পাওয়ার কি লেখা যায় ভাই? কিউব লেখা যায়, সমান 2 টু দি পাওয়ার এন। তখন এটা 2 টু দি পাওয়ার এন কে সমর্থন করে শুরু। তো এইটুকু, এই পার্টটুকু তোমার অল্প একটু পার্ট লিখিনি, এই পার্টটুকু তোমার স্টেপ থাকবে মাঝখানে হালকা একটু, বাট আমি অ্যান্সারে সবকিছু দেখা দিলাম। ওকে, এই ছিল। তারপর হচ্ছে আমাদের পরের ম্যাথটাতে চলে যাই। এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করো। ওই আগের ম্যাথই ভাই, বারবার একই ম্যাথ আমাদের পাচ্ছি, যে আমাদের দেখতে বুঝতেই পারতেছে যে কতটা ইম্পর্টেন্ট এই তোমার এপসাইলন বি, বি এপসাইলন বি, মানে এ এর মান আর বি এর মান। এই যে এখানে কিন্তু আগে দিছিল এক্স ওয়াই, এখন দিছে এবি। কিছুই না ভাই, আগে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করছিল, এখন এবি দ্বারা প্রকাশ করেছে। আগে ছকে তুমি এক্স এর মানের জন্য ওয়াই এর মান পাইতা, এখন এক্স এর মানের জন্য মানে এ এর মানের জন্য বি এর মান পাবা, আর কিছুই না। মানে এক্স এর জায়গাটাতে সব জায়গায় এ ইউজ করছে, আর ওয়াই এর পরিবর্তে তারা বি ইউজ করছে। আর বাকি ম্যাথের সম্পূর্ণ প্রসিডিউর 100% সেম এটা। তো এইখানে এটাও হচ্ছে আমাদের, তাহলে এটা তো ইজিলি পারবা, একেবারে সেম আগের মতো অনলাইন ম্যাথটা। তো এটার নাম্বারটা আমাদের এইচ ডাব্লিউ থাকবে। এটা তো অনেকগুলো রেফারেন্স, এটা কয়টা রেফারেন্স দিব? অনেকগুলো রেফারেন্স অলরেডি আমরা করে আসছি। এবার পরবর্তী সৃজনশীলটা আমরা চলে যাই। সো 8 নম্বর কোয়েশ্চেনটাতে দেখো কি বলছে আমাদের এখানে, যে প্রথমে বলছে এ ইকুয়াল সামথিং, এটা দিছে, এটা এত তো দিছে। আমাকে বলছে যে এম ইকুয়াল এটা, এন ইকুয়াল এটা হলে পি অফ এম ইন্টারসেকশন এন বের করো। তাহলে ক নম্বরে আগে আমার কি করতে হবে ভাই? ক নম্বরে আগে আমার ইন্টারসেকশনটা বের করতে হবে। এম ইন্টারসেকশন এন বের করতে হবে। তো এম ইন্টারসেকশন এন ইজি একটা কাজ। এম এর মান কি কি আছে ভাই? দেখো এম এর মান কি দিয়ে দিছে তোমাকে সব। এম এন কোথায়? এই এম এন কোথায় আছে? আচ্ছা, এম এন তো উদ্দীপ প্রশ্নই দিয়ে দিছে, আমি উদ্দীপকে খুঁজতেছি। যে হচ্ছে এইটা হচ্ছে 12, এটা হচ্ছে 15, আর এটা হচ্ছে আমাদের কি এন হচ্ছে 15, আর ইন্টারসেকশন 15 আর এই এখানের মধ্যে কমন কি আছে? শুধুমাত্র কমন আছেই একটাই উপাদান, সেটা হচ্ছে 15। এবার তো তোমাকে বলছে পাওয়ার অফ এম ইন্টারসেকশন এন, মানে পাওয়ার সেট বের করতে। তাহলে পাওয়ার অফ এম ইন্টারসেকশন এন ইকুয়াল হচ্ছে আমাদের এম ইন্টারসেকশন এন এর পাওয়ার সেটটা কি ভাই? পাওয়ার সেটটা হচ্ছে আমাদের এই যে ওর উপাদান হচ্ছে ভাই একটাই, শুধুমাত্র 15। তো 15 এর পাওয়ার সেট কি হবে? 15 এর পাওয়ার সেট মানে একটাই উপসেট হয়, 15 একটাই উপসেট, 15 নিজে। দেন হচ্ছে কি আরেকটা কি হবে ভাই? ফাঁকা সেট। সবসময় একটা ফাঁকা সেট হয় আমরা জানি, তার একটা হচ্ছে ফাঁকা সেট। এটা, এই দুইটা নিয়ে আমাদের এই দুটো উপসেট, একটা হচ্ছে সে নিজে আর একটা হচ্ছে ফাঁকা সেট। এই দুইটা যে উপসেট হয় সেই উপসেট দুইটাকে একটা সেটের মধ্যে যদি আমি আবদ্ধ করে দিই, তাহলে সেটা হচ্ছে আমাদের পাওয়ার সেট, জানি। ওকে, এবার আমাদের খ নম্বরে চলে আসি। খ নম্বরটা সরাসরি দিয়ে করি। এস অনলাইনকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর রেঞ্জ নির্ণয় করো। একই প্রশ্ন ভাই, একই প্রশ্ন বারবার। তো হচ্ছে আমাদের এস অনলাইনটাকে এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি, ওয়াই ইকুয়াল এইটা সেম প্রশ্ন। তো খ নম্বরও তোমার এইচ ডাব্লিউ হিসেবে থাকবে।
এই স্টেপ দেখো, ঠিক আছে। এরপরে গ নাম্বার প্রশ্নে দেখো, ফাংশন অফ এক্স প্লাস টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফাংশন অফ এক্স মাইনাস টু মাইনাস ওয়ান, এটা। তো গ নাম্বারটা এখানেই আমরা শুরু করে দিই। গ নাম্বারে যে বলছে ফাংশন অফ এক্স প্লাস টু, তো এটা আমাকে কি করতে বলছে আমি যদি একটু লিখে দেখাই। ফাংশন অফ এক্স প্লাস টু মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে ভাগ চিহ্ন, ঠিক আছে, এটা হচ্ছে স্ল্যাশ ভাগ চিহ্ন। এটা আমি তোলার সময় এইভাবে তুলছি, প্রশ্নে তোমরা ভাগ আকারই পাবা আসলে এইভাবে, তো আমি তোলার সময় এইভাবে তোলা হয়েছে। ফাংশন অফ এক্স মাইনাস টু মাইনাস ওয়ান, এটা ইকুয়াল মাইনাস ওয়ান। আচ্ছা, এই জিনিসটা হলে এক্স এর মান নির্ণয় করতে বলছে। তো এই প্রশ্নটা একটু ডিফারেন্ট, যে তোমাকে একটা দিছে, সেখান থেকে তোমাকে কিন্তু মানে প্রমাণ করতে বলে না যে এটার মান মাইনাস ওয়ান, এটা দেখাইতে পারেনি, তোমাকে বলছে এটা বলে দিছে তারা, এটা হয়েছে। এখন তোমাকে বলতেছে এক্স এর মানটা এখান থেকে তুমি নির্ণয় করো। তাহলে এক্স এর মান কিভাবে নির্ণয় করবো? এটা নির্ণয় করার জন্য আগে তোমার এই বাম পাশটা ক্যালকুলেশন করতে হবে। ডান পাশে মাইনাস ওয়ান ওর মধ্যে থেকে যাক, বাট তোমার বাম পাশটা আগে ক্যালকুলেশন করে ফাংশন অফ এক্স মাইনাস ওয়ানটা বের করতে হবে। তো এটার জন্য আমি আগে লিখি ফাংশন অফ এক্সটা কি আছে দেখি। ফাংশন অফ এক্স নিজে কি আছে? ফাংশন অফ এক্স আছে হচ্ছে ফোর এক্স প্লাস ওয়ান, ফোর এক্স মাইনাস ওয়ান। তো ফোর এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফোর এক্স মাইনাস ওয়ান। এইখান থেকে আমাদের কি কাজ, আমরা বলছিলাম যদি তোমার এটা বের করতে হয়। আচ্ছা, এটা কি দুইটাই বিয়োগ করছে? হ্যাঁ হ্যাঁ, দুইটাই, উপরেও বিয়োগ করছে নিচেও বিয়োগ করছে, ওয়ান ওয়ান। আচ্ছা, তো আমাদের এখানে কাজটা কি বলছিলাম, যে আমাদের এখান থেকে ফাংশন অফ এক্স প্লাস টু বের করবো, যে আমাদের যেরকম ভাবে ফাংশনটা দিবে ওই 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 মানটাকে বের করে নিতে হবে আমাদের। তো এক্স প্লাস টু আর এক্স মাইনাস টু লাগবে। তো এক্স প্লাস টু বের করলে কি আসবে ভাই? এক্স এর জায়গায় জাস্ট এক্স প্লাস টু বসাবো, আর কিছু না। ফোর ইন্টু এক্স এর জায়গায় এক্স প্লাস টু বসাবো, প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফোর ইন্টু এক্স প্লাস টু মাইনাস ওয়ান। ওকে, তো এইখানে কি পাচ্ছি আমি? ফোর এক্স প্লাস এইট প্লাস ওয়ান ভাই, আর এখানে হচ্ছে ফোর এক্স প্লাস এইট মাইনাস ওয়ান। তো এখানে আমি ক্যালকুলেশন করে কি পাচ্ছি? ফোর এক্স প্লাস নাইন, ফোর এক্স প্লাস নাইন পাচ্ছি, আর এখানে পাচ্ছি ফোর এক্স প্লাস সেভেন পাচ্ছি। ওকে, তো আমার ফাংশন অফ এক্স প্লাস টু ক্যালকুলেশন হয়ে গেল। এবার আবার ফাংশন অফ এক্স মাইনাস টু লাগবে, আবার ফাংশন অফ এক্স মাইনাস টু লাগবে। কেন ভাই? ওই যে আমার হচ্ছে প্রমাণে তো আমার ফাংশন অফ এক্স মাইনাস টু লাগবে, এই জন্য। তো এক্স মাইনাস টুটা করো সেম, ওই যে ফাংশনটা আছে মেইন ফাংশনে বসায় দাও, মেইন ফাংশনে ফোর ইন্টু এক্স এর জায়গায় এক্স মাইনাস টু বসায় দাও, প্লাস ওয়ান আছে ডিভাইডেড বাই ফোর ইন্টু এক্স মাইনাস টু বসায় দাও, এক্স মাইনাস টু বসায় দাও, মাইনাস ওয়ান আছে। ওকে, ক্যালকুলেশন করো, চার গুণ এক, ফোর এক্স মাইনাস এইট প্লাস ওয়ান, আবার এখানে ফোর এক্স মাইনাস এইট প্লাস মাইনাস ওয়ান। ক্যালকুলেশন করলে কি আসে ভাই? ফোর এক্স যোগ বিয়োগ করলে মাইনাস আট প্লাস এক কত হয়? মাইনাস সাত, মাইনাস সেভেন। ওকে, তো ফোর এক্স মাইনাস এইট মাইনাস ওয়ান কত হয় ভাই? মাইনাস নাইন হয়, ইজি। তো এই তো আমার দুইটা জিনিস চলে আসলো। এবার আমার কি করতে হবে ভাই? আমার করতে হবে যেটা, সেটা হচ্ছে এই পার্টটা, এই যে মানটা বের করতে হবে। লাস্ট আমার বলছেন এটা সমান মাইনাস ওয়ান, তো এই মানটা আগে আমার এবার বের করতে হবে। আমার কিন্তু এটা প্রমাণের মানে এই জিনিসটা আমাদের, এটা আমাদের লেখার প্রয়োজন নাই যদিও, আমরা এখান থেকে ফাংশন অফ এক্স যেটা লিখলাম সেখান থেকে শুরু করতে পারি চাইলে। তো আমাদের ফাংশন অফ এক্স প্লাস টু দুইটা মানে উপরেও মাইনাস ওয়ান করবো, নিচেও মাইনাস ওয়ান করবো, এটা। ওকে, তাহলে আমরা লিখি এবার এই পার্টটা। সুতরাং অতএব আমি এখানে টাকা দিয়ে লিখলাম যে ফাংশন অফ এক্স প্লাস টু মাইনাস ওয়ান, ফাংশন অফ এক্স মাইনাস টু মাইনাস ওয়ান, দুইটাতেই কিন্তু এক তোমার বিয়োগ করতে বলছিল, এই জন্য বিয়োগ করলাম। এবার দেখো ফাংশন অফ এক্স প্লাস টু এর ভ্যালুটা কি ছিল ভাই? এই যে ফাংশন অফ এক্স প্লাস টু এর ভ্যালু ছিল এইটা। তো এখানে আমাদের হচ্ছে কি ভ্যালুটা হচ্ছে ফোর এক্স প্লাস নাইন, ফোর এক্স প্লাস সেভেন। তো এখানে হচ্ছে ফোর এক্স প্লাস নাইন ডিভাইডেড বাই ফোর এক্স প্লাস সেভেন। বিয়োগ করতে বলছে এক, দিলাম এক বিয়োগ করে। আবার ফাংশন অফ এক্স মাইনাস টু এর মানটা নিচে লেখো, ওই যে তুমি এটা লিখছো না, তো এটার মানটা তো নিচে লিখতে হবে। তো এটার মানটা নিচে লেখো, ফোর এক্স মাইনাস সেভেন ডিভাইডেড বাই কত? ফোর এক্স মাইনাস নাইন। তারপর হচ্ছে মাইনাস ওয়ান বিয়োগ করতে বলছে, করলাম। ঠিক আছে ভাই, এরপরে হচ্ছে এটা যোগ বিয়োগ করি। যোগ বিয়োগ করলে আমার কি আসে? ফোর এক্স প্লাস সেভেন, উপরে এটা এটা কাটাকাটি গেলে কি কি থাকে ভাই? নিচে নিচে কাটাকাটি গেলে উপরে থাকে ফোর এক্স প্লাস নাইন, যা আছে তাই থাকে। তারপর ফোর এক্স প্লাস সেভেন, এটা যদি মাইনাস ওয়ানের সাথে গুণ করে দিই তাহলে মাইনাস হয়ে যাবে, তো মাইনাস ফোর এক্স, তারপর হচ্ছে মাইনাস সেভেন হয়ে যাবে। তো ফোর এক্স কাটা চলে যাবে। আচ্ছা, নিচে ক্যালকুলেশনটা আগে করে নিই। নিচে কি আছে ভাই? সেম যোগ বিয়োগ করো, এই যে এই পার্টটা, এই যে এই পার্টটা এবার যোগ বিয়োগ করবো আমরা, ঠিক আছে, ওয়ান থেকে বিয়োগ করবো এই পার্টটা। তো ভগ্নাংশের বিয়োগ আমরা জানি, ফোর এক্স মাইনাস নাইন আছে হরে, তো এটার সাথে কাটাকাটি গেলে উপরে ফোর এক্স মাইনাস সেভেন থাকে ভাই। তারপর হচ্ছে ফোর এক্স মাইনাস নাইন, এটার সাথে ওয়ান গুণ হয়ে গেলে ডিরেক্টলি কি চেঞ্জ হয়ে যাবো চিহ্ন। তো এটার সাথে যদি এটা এই যে মাইনাস ওয়ানটা, এই মানটা যদি গুণ হয়ে যাবে, তাহলে আমাদের গুণ হলে কি হয়ে যাবে?
চিহ্ন চেঞ্জ হবে, তো 4x-টা মাইনাস হয়ে যাবে আর -9টা +9 হয়ে যাবে। ওকে, তো এইখানেও দেখো কাটাকাটি যায়, 4x কাটাকাটি চলে যায়। এবার আমরা হচ্ছে এটার কি করব, এখানে 4x +9 এটা আছে যে এই জিনিসটাকে আমরা 4x +9 আমাদের উপরে আছে কত, যোগ বিয়োগ করলে 2 পাচ্ছি, +2 পাচ্ছি, আর নিচে কি পাচ্ছি 4x +7 পাচ্ছি, গুণ আবার উপরে 4x -9 পাচ্ছি, উল্টা দিছি ভাই, আমি উল্টা দিছি একবারই কাজটা। আর উপরে কি আছে, যোগ বিয়োগ করলে +2 পাচ্ছি ভাই, এই টু কাটা চলে যাচ্ছে। তাহলে তুমি রেজাল্টটা যেটা পাচ্ছ সেটা হচ্ছে 4x -9 উপরে আর নিচে 4x +7, এটা। তো এটা আমরা একটু মিনিমাইজ করে নিই হালকা করে, একটু ছোট করে নিই। ওকে, এটা এবার এইখানে আমাদের কি করতে হবে, এইবার কাজ হচ্ছে এই যে আমি একটা মান পাইলাম না, এই যে ভাই লাস্টে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু হচ্ছে আমার কার ভ্যালু ভাই, এই যে ওর ভ্যালু। আর ওর ভ্যালুটা আমার সমান বইলা দিছিল কত ভাই, -1 বইলা দিছিল একেবারে শুরুতে ওইটা। তো ওই কথাটাই আমরা লিখবো। তাহলে আমাদের যদি কথাটা লিখি যে শর্ত মতে, বা তোমাকে যে দিয়ে দিছে, তো শর্ত মতে লিখতে পারো যে শর্ত মতে, শর্ত মতে আমাদের বলছে ফাংশন অফ x + 2 - 1 ডিভাইডেড বাই ফাংশন অফ x - 2 - 1 ইকুয়াল হচ্ছে -1। তো এইখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি, এটা কি আসে ভাই, 4x -9 ডিভাইডেড বাই 4x +7 ইকুয়াল হচ্ছে -1। আর গুণ করে দাও ভাই, 4x -9 ইকুয়াল আর গুণ হয়ে গেলে 4x-টা কি -4x হয়ে যাবে, আর +7টা কি -7 হয়ে যাবে। ওকে, এবার বা আবার বা দিয়ে 4x -9, তো হচ্ছে আমি কি সাইড চেঞ্জ করে 4x গুলো একসাথে আনি, 4x + 4x থাকে এখানে সমান 9টা ওই পাশে নিয়ে গেলে কি -7 আছে, 9টা ওই পাশে গেলে +9 হবে। দেন আমার 8x পাচ্ছি, 8x সমান কি আসবে ভাই, 2 আসবে, বা x সমান কি 2 ডিভাইডেড বাই 8 আসবে, বা কাটাকাটি করলে x ইকুয়াল কি আসতেছে 1/4, এটা কাটাকাটি করলে 4 আসে, তাহলে 1/4। এটাই হচ্ছে আমার অ্যান্সার, যে x এর মান যদি 1/4 হয় তাহলে তোমার এই কথাটা মানবে। যে x এর মান কত হলে বলছে না x এর মানটা নির্ণয় করো, তাহলে আমাদের x এর মানটা আমরা কি পাবো ভাই, x এর মানটা পাবো আমরা 1/4, এটাই ঠিক আছে। তো চলো ভাই নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। নেক্সট কোশ্চেনটা দেখো আমাদের সৃজনশীল 8 9 নাম্বারটা। তো লাস্ট সেকেন্ড সৃজনশীল 10টা করবো আমরা সৃজনশীল। a ইকুয়াল এত, b ইকুয়াল এত, সার্বিক সেট এত, s ইকুয়াল এত, ওকে দিয়ে দিছে। ফাংশন অফ y ইকুয়াল, এটা হলে কি এর কোন মানের জন্য ফাংশন অফ 1 ইকুয়াল 0 হবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, এটা শর্ট কোশ্চেন আসে এই টাইপের অঙ্কগুলো। আর আমরা জানি যে অঙ্কগুলোই ক নাম্বার আসে ওগুলো শর্ট কোশ্চেন আসতে পারে, মাথায় রাখবো। আবার এমসিকিউ তো আসতে পারে, শুধু শর্ট কোশ্চেন না, যেগুলোই ক নাম্বার আসে ওই টাইপের অঙ্কগুলো শর্ট কোশ্চেন আসতে পারে, এমসিকিউ তো আসতে পারে। এটা ওকে, ক নাম্বারটা আমরা করে ফেলি আগে। তো বলছে আমাকে কি ফাংশন অফ y ইকুয়াল এত, কে এর কোন মানের জন্য এটা হবে, ফাংশন অফ 1 ইকুয়াল 0 হবে। তো ফাংশন অফ 1টাকে বের করি ফাংশন অফ y থেকে। আচ্ছা, ফাংশন অফ yটাকে লিখি, এটা হচ্ছে তোমার 3ky - 6, বা তোমার ফাংশন অফ 1 সমান 0 বলছে, তো ফাংশন অফ 1টাকে লিখি। ফাংশন অফ 1 সমান কত, y এর জায়গায় 1 বসাই দিব, তো 3k × 1 - 6, তাহলে আমি কি পাচ্ছি ভাই, এটা 3k - 6। এবার তুমি বলতে পারো কি ভাই, শর্ত মতে বলতে পারি আমরা কথাটা, যে শর্ত মতে আমি বলতে পারি আমাদের ফাংশন অফ যে 1টা আছে, সেই ফাংশন অফ 1টা সমান হচ্ছে আমার 0, এই যে বলে দিছে আমাকে শর্তটা এইটা। তাহলে এখান থেকে সাইড চেঞ্জ বাই, তুমি ফাংশন অফ 1 এর মান কত পাইলা, 3k - 6 মাত্রই তো পাইলা, তো এটাই লিখে দাও। তাহলে 3k - 6 ইকুয়াল 0, বা 3k ইকুয়াল হচ্ছে +6, বা k ইকুয়াল 3 দ্বারা ভাগ করলে কত আসবে ভাই, 2 আসবে। শেষ, অ্যান্সার ডান। যে কে এর কোন মানের, মানে কে এর কোন মানের জন্য, তো কে এর মানটা নির্ণয় করছি। তা কে এর মান যদি তুমি 2 বসাও তাহলে তুমি দেখবা ফাংশন অফ 1 বের করার পরে সেই মানটা 0 আসবে, তো সেই মানটাই হবে কি কে এর 2 হবে, এটা বের করে ফেললাম। ওকে, এবার আসি পরের অঙ্কটাতে। পরের অঙ্কটাতে কি বলছে ভাই, 6 নম্বরে, দেখাও যে বি ইউনিয়ন সি, বি প্রাইম সি প্রাইম, এই কাজগুলো করতে বলতেছে। বি ইউনিয়ন সি প্রাইম, আচ্ছা এটা আমরা করবো, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা। কারণ কি, আমি বলছিলাম আগে পূরক সেটের, এটা হচ্ছে পূরক সেটেরই প্রমাণের, ওই যে প্রমাণের অঙ্কগুলো সেই প্রমাণের অঙ্ক। তো আমি বলছিলাম এর আগেও যে প্রমাণে আমাদের কি 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 লাগে, ইউনিয়ন, ইন্টারসেকশন, তারপর হচ্ছে তোমার কি সেটের অন্তর করা, তারপরে যে পূরক সেট, এখন যেটা করব পূরক সেটের এই পার্ট, এই কয়েকটা জিনিস মিলে আমাদের প্রমাণের ম্যাথগুলো আসে। দেন আবার পাওয়ার সেটও আছে, পাওয়ার সেটেরও মাঝে মধ্যে, তো এটা তো একটু ভিন্ন টাইপের, বাট পাওয়ার সেটও তো আমাদের করা লাগে। আচ্ছা,
এখন কথা হচ্ছে ভাই, এই টাইপের যে প্রমাণগুলো আমরা করব যখন, তখন আমরা দেখবো এখানে কি কি কাজ করা লাগবে, কাজটাকে আগে ডিভাইড করে নিব। ঠিক আছে, এখানে অনেক সময় দেখবে তোমার একটা সাইডে দুইটা তিনটা চারটা কাজও থাকতে পারে। যেমন আগের একটা চিত্রের মধ্যে কিন্তু পাঁচটা কাজ ছিল, ডান পক্ষে বাম পক্ষে একটা কাজ ছিল, বাট ডান সাইডে পাঁচটা কাজ ছিল। তো আগে আমরা এখানে দেখবো আমাদের কয়টা কাজ করতে হবে। তো প্রথমে দেখো বাম পক্ষে আমার হচ্ছে দুইটা কাজ আছে। প্রথমে হচ্ছে ইউনিয়নের কাজ, পরে হচ্ছে এটার উপর প্রাইম, প্রাইম মানে পুরো সেটের কাজ, দুইটা কাজ। ওকে, বুঝলাম। এবার ডান সাইডে দেখো বি প্রাইম সি প্রাইম। তো এখানে কয়টা কাজ, প্রথমে বি প্রাইম মানে বি এর পূরক সেট বের করতে হবে, এটা একটা কাজ। পরে সি প্রাইম মানে সি এর পূরক সেট বের করবা, এটা দ্বিতীয় কাজ। তারপর হচ্ছে আবার ইন্টারসেকশন করবা, এটা হচ্ছে 3 নাম্বার কাজ। তার মানে বাম পাশে দুইটা কাজ করতে হইব, ডান পাশে আমার তিনটা কাজ করতে হইব। এটা যদি আগে বুঝি তাহলে আমাদের জন্য এই প্রমাণগুলো করাটা খুব ইজি হবে। ওকে, তো এখন কথা হচ্ছে তুমি আগে সবসময় লেফট হ্যান্ড সাইড লিখবা না, যেহেতু লেফট হ্যান্ড সাইডে আমার দুইটা কাজ। তো আমি প্রথম কাজটা আগে করবো, দ্বিতীয় কাজ করার সময় আমি লেফট হ্যান্ড সাইড লিখবো, মানে লেফট হ্যান্ড সাইড তখনই লিখবো যখন আমি লেফট হ্যান্ড সাইডের হুবহু কাজটা করে ফেলবো। সো আমি প্রথমবারই কিন্তু আমি লেফট হ্যান্ড সাইডের পুরো কাজটা একবারে করবো না, চাইলে একবারে করা যায়, আবার এমন না যে একবারে করা যায় না, একবারে করা যায়, বাট জিনিসটা একটু হিজিবিজি হয়, একটার মধ্যে বড় হয়ে গেলে তখন তোমার কাছে একটু কঠিন লাগতে পারে। সো জিনিসটাকে ভেঙে ভেঙে করার অভ্যাসটা করাটাই ভালো, তাহলে তোমার জন্য ইজি হবে। বাট ওই যে তুমি বুঝতে পারলে তুমি একবারও করতে পারবা, যখন এমসিকিউ করবা বা অন্য কিছু, তখন তো তুমি একবারই চিন্তা করে ফেলবা। বাট যখন সিকিউ বা শর্ট কোশ্চেন এগুলো করবো তখন ভেঙে ভেঙে করবো, তাহলে আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, তো এখানে খ নাম্বারটা যদি করি ম্যাথটা, তো যেহেতু আমাদের প্রথমেই বলছি বি ইউনিয়ন সি, এটার হচ্ছে দুইটা কাজ, তো দুইটা কাজের প্রথম আমার কি বি ইউনিয়ন সিটা বের করবো। তো বি ইউনিয়ন সিটা বের করতে গেলে আগে দেখি তো বিসি দিয়ে দিছে কিনা আমাকে। ও না, হ্যাঁ বি আর সি দিয়ে দিছে, ডিরেক্টলি দিয়ে দিছে আমাকে। আচ্ছা, আমি একটু লিখে নিই বি আর সিটাকে এখানে। আচ্ছা, লিখার প্রয়োজন নেই, বি ইউনিয়ন সি করলে তো এখানে লিখবই। তাহলে প্রথমে আমাদের বি ইউনিয়ন সিটা করবো। বি এর মানটা কত ভাই, বি এর মানটা হচ্ছে আমাদের 1 2 3, 1 2 3, এটা ইউনিয়ন। তারপরে ভাই সি এর মানটা কত দেখো তো ভাই, সি এর মানটা হচ্ছে 4 5 6, 4 5 6, এটা। এখন এদের মধ্যে ইউনিয়ন যেহেতু করছি, তাহলে দেখো তাদের মধ্যে কমন আনকমন কি আছে সব মিলিয়ে ঝিলিয়ে লেখো এবার। 1 আছে, 2 আছে, 3 আছে, সবার মধ্যে মিলিয়ে ঝিলিয়ে যা আছে একবার থাকলে লিখবো, দুইবার থাকলে একবারই লিখবো। তো 1 2 3 আছে, আবার 4 5 6, এই কয়েকটা উপাদান তাদের দুইজনের মধ্যে মিলিয়ে ঝিলিয়ে আছে, ঠিক এটা হচ্ছে আমাদের জানি আমরা ইউনিয়ন। তো সেটা ইউনিয়ন করলাম। এবার হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইডের সেকেন্ড কাজ, আমরা জানি লেফট হ্যান্ড সাইড দুইটা কাজ, তো প্রথম কাজ করে ফেলাম। এবার যেহেতু সেকেন্ড কাজটা হচ্ছে আমার লাস্ট, এটা করলে আমার বাম পক্ষটা পুরোপুরি নির্ণয় হয়ে যাবে। তো এখন আমি এটা লেফট হ্যান্ড সাইড লিখবো। এবার লেফট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান বি ইউনিয়ন সি, তার উপর প্রাইম। এবার প্রাইম মানে আমরা জানি পূরক সেট, পূরক সেট মানে কি, আমার যে ইউনিভার্সাল সেট, এই যে বড় করে ইউ লিখে দেখো, একটা হচ্ছে ইউনিয়ন, ইউনিয়নের চিহ্নটা হয় শুধু ইউ। আর ইউনিভার্সাল সেটের ক্ষেত্রে ইউ দেওয়ার পরে তুমি যে উপরে ছোট্ট করে একটা দাগ দিই এইভাবে আমরা, এটা হচ্ছে ইউনিভার্সাল। আর ইউনিয়ন মানে শুধু ইউ, এইভাবে থাকে কাপের মতো শুধু ইউ। ওকে, এবার দেখো তাহলে ইউনিভার্সাল সেট মাইনাস বি ইন্টারসেকশন ইউনিয়ন সি, এটা। এখন ইউনিভার্সাল সেটটা কত ভাই আমাকে দেখো বলে দিছে, ইউনিভার্সাল সেট হচ্ছে 1 থেকে দেখো 7 পর্যন্ত আছে, 1 2 3 4 5 6 7। তো ইউনিভার্সাল সেট কি ভাই, এগুলো নিয়ে আলোচনা করছি যে লেকচার 1-এ, পুরো এই কনসেপচুয়ালি। তো আমি হালকা করে বলে দিচ্ছি যে কোনো একটা আলোচনায় যে আমাদের সব যতগুলা সেট আছে সেই সবগুলা সেট যার মধ্যে ইনক্লুডেড থাকবে, ঠিক আছে, ও হচ্ছে গুরু আর কি। ইউনিভার্সাল সেটটা সবার উপাদানগুলো ওর মধ্যে ইনক্লুড থাকবে, ওটাই কি বলা হয় ইউনিভার্সাল সেট কোন একটা আলোচনার মধ্যে। তো এখানে ইউনিভার্সাল সেট 1 থেকে 7, 1 2 3 4 5 6 7, ওকে, মাইনাস এটা কত পাইছি ভাই, 1 থেকে 6, অনেকগুলো, 2 3 4 5 6, এটা। তাহলে এখানে কাটাকাটি করলে ভাই, বিয়োগ মানে তো কাটাকাটি, দেখো 1 থেকে 6 পর্যন্ত সবই কাটা চলে যাচ্ছে, আমি আর এবার কাটাকাটি দিচ্ছি না, অনেক কাটাকাটি দিয়ে শিখেছি। তো 1 থেকে 6 সবই কাটাকাটি যাচ্ছে, শুধু বাকি থাকবে 7টা প্রথম উপাদান, মানে কাটাকাটি যাওয়ার পরে মানে বাদ দেওয়ার পরে শুধু 7 নম্বর উপাদানটাই বাদ থেকে যাবে, তাহলে 7, এটা। তাই আমার লেফট হ্যান্ড সাইডের রেজাল্টটা কি চলে আসলো ভাই, 7 আসলো। এবার রাইট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে কয়টা কাজ ভাই, তিনটা কাজ, একটা একটা করি। 3 নাম্বার 3টা কাজে একটা হচ্ছে বি প্রাইম। তো বি প্রাইমটা একটা একটা করে করি, এটা নীলকালি দিয়ে করি, বি প্রাইম। তো বি প্রাইম সমান কি, ইউনিভার্সাল সেট মাইনাস বি সেট। তো ইউনিভার্সাল সেট কি 1 2 3 4 5 6 7, তো মাইনাস হচ্ছে আমাদের বি। এই যে মাইনাস দিলাম, এই মাইনাসটাকে তুমি কিন্তু এইভাবে স্ল্যাশ, এইভাবেও বিয়োগটা দিতে পারো, মাথায় রেখো, এই যে এই মাইনাসের পরিবর্তে এইভাবেও তুমি চিহ্নটা দিতে পারো বিয়োগ। তো কোথাও তুমি দেখবা এইভাবে মাইনাস লিখছে, কোথাও এটা লিখছে, সো যেটা লিখুক ডাজেন্ট ম্যাটার, একই কথা। বিটা কি ছিল, বিটা আমাদের ছিল হচ্ছে 1 2 3। তো 1 2 3, তো এখানে বাদ দাও ভাই, 1 2 3, এই 1 2 3 কাটা চলে যাবে, তাহলে বাকি থাকে আর কি, প্রথম সেটে এই 4টা উপাদান বাকি থেকে যায়, 4 5 6 7, 4টা উপাদান বাকি থেকে যায়। ওকে, এবার
এটা গেল। তারপর হচ্ছে সি প্রাইম লাগবে, তাই না? সি প্রাইম, তো সি প্রাইম সমান কি ইউনিভার্সাল সেট মাইনাস সি এর উপাদানটা। তাহলে ইউনিভার্সাল সেট কি 1 2 3 4 5 6 7 এটা মাইনাস, তারপর হচ্ছে আমাদের কি সি এর মানটা। এটা কিন্তু আমাদের ডান পক্ষের কাজ, বাম পক্ষের কাজ এখানে আমাদের শেষ 7 বের করছিলাম, ডান পক্ষের কাজ আমি এই জন্য নীল কালি দিয়ে করতেছি যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয় ডান পক্ষের কাজটা। তো ডান পক্ষের আমরা 3টা কাজ যেহেতু আমরা দেখছি, তো আগে 2টা কাজ করে নিছি, তারপর যখন 3 নাম্বার লাস্ট কাজটা করবো তখন আমরা লিখে নিব রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছি? এইভাবে এটা হচ্ছে লেখার নিয়ম। তো সি নাম্বার উপাদানটা হচ্ছে 4 5 6 দেখছিলাম, তাই না? 4 5 6 এটাই তো ছিল নাকি? হ্যাঁ, সি হচ্ছে 4 5 6 ছিল, তো আমরা সি প্রাইমটা বের করবো। তো 4 5 6 কাটা দিয়ে দাও, 4 4 5 6, এই যে 4 5 6 কাটা চলে যাবে। তাহলে বাকি থাকবে কি এই 3টে উপাদান আর লাস্টে 7, তার মানে কি 1 2 3 আর লাস্টে হচ্ছে 7 বাকি থাকলো। ওকে, এবার হচ্ছে ভাই আমার কি রাইট হ্যান্ড সাইড বের করতে হবে। তো রাইট হ্যান্ড সাইডে আমার কি দিছে? রাইট হ্যান্ড সাইডে আমাকে দিছে বি প্রাইম, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে কি বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। তো বি প্রাইমের ভ্যালুটা কি দিছে ভাই? বি প্রাইমের ভ্যালুটা দিছে আমাকে হচ্ছে কোথায় বি প্রাইমের ভ্যালু 4 5 6 7, 4 5 6 7 এটা দিছে। ইন্টারসেকশন সি প্রাইমের ভ্যালুটা কি পাইছি আমি? 1 2 3 7 এটা পাইছি। ওকে, তো এখানে আমাদের ইন্টারসেকশন মানে কি কমন, শুধু কমন কি আছে ভাই? দেখো শুধু 7টাই কমন আছে, তাদের মধ্যে আর কোনো কমন উপাদান নাই কিন্তু। তাইলে আমার শুধুমাত্র 7, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। শেষ টান হয়ে গেল আমাদের অঙ্কটা। তো এইভাবে ইজিলি আমরা করে ফেলতে পারবো। দেখো এটা সমান কি 7 নাম্বার, দেখো লেফট হ্যান্ড সাইডও কিন্তু আমাদের 7ই আসছিল, সেটি আমাদের রাইট হ্যান্ড সাইডে আসলো। তাহলে এটা সমান লেফট হ্যান্ড সাইড। এটা আমাকে প্রমাণ করতে বলছে নাকি কি করতে বলছে ভাই? দেখাইতে বলছে। তাহলে এটা হচ্ছে শুড, ডব্লিউ ই ডি, শুড। ওকে, ডান। এবার দেখো গ নাম্বারটা। তো গ নাম্বারটাকে আমাকে বলছে এস অন্যায়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সো অলরেডি তালিকা পদ্ধতিতে অনেক অঙ্ক করাইছি, আর বলতে চাচ্ছি না। তো এটা অবভিয়াসলি সাইডগুলো জানো তোমরা, এইচ ডাব্লিউ থাকবে, এইচ ডাব্লিউ করে নিবা গ নাম্বারটা। গ নাম্বার এইচ ডাব্লিউ, ঠিক আছে? ওকে, এবার আসি আমাদের ও আচ্ছা, গ নম্বরে লাস্ট সৃজনশীল চলে আসলাম আমরা করতে করতে। 10টা সৃজনশীল, অনেকগুলো সৃজনশীল ভাই। 10টা সৃজনশীল 100 নাম্বার ভাই, মানে 100 মার্কসের তুমি প্র্যাকটিস করে ফেলতেছো। ওকে, তো 10 নাম্বার সৃজনশীল আমাদের কি কি দিছে ভাই? সার্বিক্সের এটা দিল এ বি আর এগুলো দিছে। যদি এফ অফ টি ইকুয়াল টি টু দি পাওয়ার 4 প্লাস টি স্কোয়ার, ঢাকা বোর্ডের কোশ্চেন এটা। তো হচ্ছে টি টু দি পাওয়ার 4 প্লাস টি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই টি স্কোয়ার, এত আছে। এফ অফ মাইনাস 1/3 এর মান নির্ণয় করো। তো এটা কিন্তু তোমাদের পারা উচিত অবভিয়াসলি। যে আমাদের জানি কি এখানে আমাদের দিছে যেটা এফ অফ টি যেটা দিছে সেটা হচ্ছে কি ক নাম্বারটা দেখে নিই। এফ অফ টি ইকুয়াল হচ্ছে উপরে টি টু দি পাওয়ার 4, টি টু দি পাওয়ার 4 প্লাস টি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই টি স্কোয়ার। তো তোমাকে এখানে বের করতে হবে কি ভাই? এফ অফ -1/3 এটা। তো এটা আমাদের কি করব? টি এর জায়গায় -1/3 দিব, তার উপর পাওয়ার 4 প্লাস টি, এটার উপর কি আমাদের -1/3 তার উপর স্কোয়ার, আর হচ্ছে প্লাস 1 ডিভাইডেড বাই টি, টি এর মান -1/3 তার উপর স্কোয়ার। তো এটার মান নির্ণয় করতে বলছে, তার মানে এখন এই মানটা জাস্ট ক্যালকুলেশন করে দিলেই তোমার অ্যান্সারটা ডান হয়ে যাবে। তো এটা আমি আর করছি না, বাকি অংশটুকু এইচডব্লিউ থাকবে, নিচে করে নিবা হোমওয়ার্ক। ভাই এটা যদি আগেও বলছি, কারণ আছে, কারণ হচ্ছে তোমাদের নিজের একটু প্র্যাকটিস করতে হবে। সব আমি অঙ্ক করা দিলে তোমরা প্র্যাকটিস করবে না। এই যে অঙ্কগুলো কিন্তু একটু চ্যালেঞ্জিং হিসেবেও না, যে না এটা আমার করতে হবে, করে মিলাইতে হইব। এটা তো কোথায় পাবা অ্যান্সার, তো কোথায় পাবা সেটা তো আসি, যে ঢাকা বোর্ড 22, কিন্তু ঢাকা বোর্ড 22-এ গিয়ে আগে দেখে নিবা না, ঢাকা বোর্ড 22-এ গিয়ে আগে দেখার আগে নিজে করবো অবশ্যই। এই জন্যই দিছি তোমাকে এইচডব্লিউ। তো এটা আগে করবা এইচডব্লিউর মতো। তো ওইটা ট্রাই করবা, যদি না পারো দেন গিয়ে দেখবা, ঠিক আছে? তারপর দেখতে পারো, বাট তারপরে গিয়ে, আগে না। এবার আমাদের হচ্ছে খ নম্বরে কি বলছে দেখো। ছ নম্বর বলছে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন রেঞ্জ নির্ণয় করো। ভাই আগের অঙ্ক সেম, আগের অঙ্ক অলরেডি করে আসছি ডোমেন রেঞ্জ নির্ণয় করা সংক্রান্ত। তো আমি খ নম্বরটা করা দিব না, খ নম্বর যেটা আছে খ নম্বরটা আমাদের এইচডব্লিউ থাকবে, ঠিক আছে? খ নম্বরটা এইচডব্লিউ থাকবে, খ নম্বরটা করা আছে না। আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে গ নম্বরটা, ডোমেন রেঞ্জ নির্ণয় করা এটা। তো ডোমেন রেঞ্জ নির্ণয় করা গ নম্বরটা করবো। আচ্ছা এটা একটু, এইটা ব্লু কালার দিই। এবার আমাদের গ নাম্বারটা এখানে শুরু করি। গ নাম্বারে কি বলছে? পি অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম। তো এইটা দুইটা জিনিসের কম্বিনেশন কি ভাই? একটা হচ্ছে যে প্রাইম যখন দেখবা তখনই বুঝবা এটা হচ্ছে পূরক সেটের কনসেপ্ট। তো পূরক সেট মানে কি, যে ইউনিভার্সাল সেট থেকে আমরা কোনো একটা সেটের উপাদান বাদ দিলে পূরক সেট পাই, সেটার কনসেপ্ট।
আর তারপর হচ্ছে কি করতে হবে, পি দিছে, পি মানে কি ভাই, পাওয়ার সেট বা শক্তি সেট। তো পাওয়ার সেট করতে হবে, তার মানে এখানে দুইটা কনসেপ্ট ব্যবহার হয়েছে, একটা হচ্ছে পূরক সেট আর একটা হচ্ছে ভাই শক্তি সেট। ঠিক আছে, তো এইখানে তো পূরক সেটটা আমি কি কি কাজ ভাই, কাজটা কয়টা স্টেপে করব। দেখো প্রথমে দিছে বি প্রাইম, যখনই প্রাইম বলবে ওইটা আলাদা করে নির্ণয় করে নেবে, তো বি প্রাইম এটা একটা কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এ প্রাইম, এটা দ্বিতীয় কাজ। তারপর হচ্ছে আবার বিয়োগ করবা, 3 নাম্বার কাজ। তাহলে 1 নাম্বার কাজ, 2 নাম্বার কাজ, মাঝখানে মাইনাস করবা, 3 নাম্বার কাজ, তারপরে লাস্টে পাওয়ার সেট বের করবা, এটা হচ্ছে 4 নাম্বার কাজ। তাহলে টোটাল কয়টা কাজ পেলাম, 4টা কাজ পেলাম ভাই। তো এই 4টা কাজ আমার করতে হবে। তো এই 4টা কাজ আমরা একটা স্টেপ বাই স্টেপ করি, একটা একটা করে। তো 4টা কাজের প্রথমে আমি এ প্রাইমটা বের করি। এ প্রাইমটা, তো এর কি দিয়ে দিছে ভাই, এ তো আগে আমার নির্ণয় করতে হবে। এ হচ্ছে মৌলিক সংখ্যা, 9 সমান অথবা 9 থেকে ছোট মৌলিক সংখ্যা নিবা তুমি। এক্স বিলংস টু n বলে দিছে। তো 9 ছোট অথবা 9 সমান কারা কারা আছে ভাইয়া, অলরেডি আমরা জানি 2 থেকে স্টার্ট হয়, 2 আছে, 3 আছে, 5 আছে মৌলিক সংখ্যা, 7 আছে মৌলিক সংখ্যা, তারপর আবার 11 আছে। তো এটা তো এক্সিড হয়ে যায়, চলে যায়, বাইরে চলে যায়, তো এটা হবে না। তাহলে 2 3 5 7, এইটাই হচ্ছে আমার এর উপাদান। আর বিটা কি হবে ভাই, বিটা দেখানো, বি আমাকে বলছে, বি তো ডিরেক্টলি দিয়ে দিছে, 3 4 5 6, ইজি। 3 4 5 6 দিয়ে দিছে, 3 4 5 6। ওকে, তো আমাকে উপাদান দিয়ে দিল। এবার আমার কি করতে হবে, এবার যেটা করতে হবে সেটা হচ্ছে বি প্রাইম আর এ প্রাইমটা আগে বের করি একটা একটা করে। তো আগে বি প্রাইমটা বের করি, যেটা আগে বি প্রাইম বলছে। সো বি প্রাইম সমান ইউনিভার্সাল সেট মাইনাস বি। তো ইউনিভার্সাল সেটটা কি ভাই, ইউনিভার্সাল সেট আমাকে বইলা দিছে। এগুলো কিন্তু তোমরা জানো যে দেওয়া আছে, লিখে লিখে নিতে হয়। ও, ইউনিভার্সাল সেটটা কিন্তু তোমার নির্ণয় করা লাগবে, দিয়ে দেয় নাই। যে এক্স বিলংস টু এন, এক থেকে স্টার্ট হবে 8-এর আগ পর্যন্ত। দেখো ভাই 8 থেকে ছোট, এখানে দেখো ইকুয়াল দেয় নাই। সব সময় এই জিনিসটা খেয়াল করবা যে ইকুয়াল দিল নাকি দিল না। এখানে কিন্তু ভাই ইকুয়াল চিহ্নটা দেয় নাই। তো ইকুয়াল যেহেতু দেয় নাই, তাহলে কিন্তু আমার 8 হবে না, 8 থেকে ছোট, তার মানে 1 থেকে স্টার্ট করে 7 পর্যন্ত হবে। তো ইউনিভার্সাল সেট আমি আগে লিখে নিই। ইউনিভার্সাল সেট হচ্ছে 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট। তাহলে এটা বিয়োগ করে দাও। 1 2 3 4 5 6 7 মাইনাস হচ্ছে আমাদের কি 3 4 5 6, 3 4 5 6। ওকে, এবার বিয়োগ করে দাও, বিয়োগ করলে আমাদের কাটাকাটি যাবে, 4 3 4 5 6, 3 4 5 6 কাটা। তাহলে বাকি থাকে কি, তোমরা জানো কাটা দিবা না, তোমরা জাস্ট বিয়োগ করে রেজাল্টটা লিখবা, 1 2 আর 7, 1 2 7, এটা। ওকে, তো এবার এ প্রাইমটা বের করবো। এ প্রাইম সমান ইউনিভার্সাল সেট মাইনাস এ সেট। ইউনিভার্সাল সেটটা কত ভাই, 1 2 3 4 5 6 7, এটা মাইনাস এর উপাদানগুলো কি পাইলাম ভাই আমার, 2 3 5 7। তো 2 3 5 7, 2 3 5 7 যে মৌলিক সংখ্যাগুলো আমরা পাইছিলাম। এবার এটা বিয়োগ করো, বিয়োগ করলে দেখো কাটাকাটি কি যায় ভাই, 2 3 5 7, 2 3 5 7 কাটাকাটি দিলাম। তাহলে আমাদের কি প্রথমে আর কি কি থেকে যায়, 1 থাকে, 4 থাকে, 6 থাকে। তাহলে 1 4 6 ডান। বি প্রাইম গেল, এ প্রাইম গেল। তাহলে আমরা কয়টা কাজ করলাম, আমরা বলছিলাম টোটাল আমাদের কাজ হচ্ছে যে 4টা কাজ, তার মধ্যে 2টা কাজ আমরা করলাম, বি প্রাইম আর এ প্রাইম বের করলাম। এবার 3 নাম্বার কাজ, 3 নাম্বার কাজটা কি ভাই, বিয়োগ করা। বি প্রাইম থেকে এ প্রাইমটাকে বিয়োগ করবো। তাহলে 3 নাম্বার কাজে আমাদের বি প্রাইম মাইনাস এ প্রাইম, তাহলে বি প্রাইম মাইনাস এ প্রাইম সমান কি, বি প্রাইমের মানটা কি পাইছি ভাই, বি প্রাইমের মানটা পাইছি 1 2 7। তো 1 2 7টা লেখো ভাই, 1 2 7 মাইনাস এ প্রাইমটা লেখো এবার 1 4 6, 1 4 6, এটা ডান হয়ে গেল। এবার তুমি কি করো, এখানে মাইনাস মানে কি আমাদের কাটাকাটি যাবে, হুবহু উপাদান 1 1 মিলে যায়, কাটা চলে যায়, আর কি মিলে না, আর কিছুই মিলে না। তো আমরা জানি যে আমাদের কি করতে হয়, প্রথমে সেটটা যে আছে সেইখানে আর কি কি থেকে গেল, কারণ প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ দেওয়ার পরে প্রথমটাতে যা যা বাকি থাকবে ওইটা অ্যান্সার। দ্বিতীয়টা আমরা জানি, দ্বিতীয়টাতে বাকি থাকলো না থাকলো ডাজেন্ট ম্যাটার, এটা আমার কোনো কাজের না। তো প্রথমে আর কি কি বাকি থাকে, 2 আর 7 বাকি থাকে। তাহলে 2 আর 7, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট, এটা। এখন লাস্ট 3 নাম্বার কাজ হয়ে গেছে, এবার লাস্ট 4 নাম্বার কাজ, সেটা হচ্ছে আমার পাওয়ার সেট অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম, এটার মান বের করা। তাহলে অতএব পাওয়ার সেট অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম সমান, তাহলে পাওয়ার সেট বের করবো কিভাবে ভাই, এই যে দুইটা উপাদান, একটা দুইটা, তো দুইটা উপাদানে আমরা কি করবো, আগে একটা সেট চিহ্ন দিব সেকেন্ড ব্র্যাকেটে, এটার ভিতর এবার এটার কতগুলো উপসেট করা যায়, তো দুইটার উপসেট 2 স্কোয়ার, মানে 4টা উপসেট হবে। তো একটা হবে কি, একটা একটা করে, মানে আগে 2 একটা উপসেট, তারপর হচ্ছে কি 7 একটা উপসেট, 2 একটা 7 একটা, এরপর কি 2 আর 7, এটা নিজে একটা উপসেট, এরপর হচ্ছে ফাঁকা সেট, এই হয়ে গেল। তাহলে আমার কয়টা আসলো ভাই, একটা দুইটা তিনটা 4টা। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের 4টা উপসেট। তো আমাদের এইটা নির্ণয় করতে বলছে, ডান অ্যান্সার।
এই তো, এই ছিল তো আমাদের 10টা সৃজনশীল করে ফেললাম, অনেকগুলো সৃজনশীল ভাবে প্র্যাকটিস করলাম। তো এর মাধ্যমে আসলে তোমাদের আশা করি যে এই চ্যাপ্টারটাতে আর সৃজনশীলে প্রবলেম হওয়া উচিত না। এবং আমি যদি একটু তোমাদের হচ্ছে আইডিয়া দিয়ে দিই যে হচ্ছে কি কি টপিকগুলো তোমরা আবার গুরুত্ব সহকারে পড়বা, যদি আমি সাথে সাথে স্টার দিয়ে গেছিলাম যে কোনগুলো কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। যেমন লাস্টেরটা আমি ইম্পর্টেন্স দিব, এটা কিন্তু কি তোমার পুরক সেট আর হচ্ছে তোমার নর্মাল কনসেপ্ট, এই দুইটা মিলে আসছে। তো এই টাইপগুলো আমি ইম্পর্টেন্ট দিব, আর ক নাম্বারটাও বলতে পারি ইম্পর্টেন্ট। তো এটা তো পুরক সেট, পাওয়ার সেট, এগুলো তো এইসব ক্যালকুলেশনের ম্যাথ গুলো। তারপর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই যে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে, এটা তো একটা জাতীয় অঙ্ক। তারপর টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে কিনা, এটা একটা জাতীয় অঙ্ক, বারবার আসে। তারপর হচ্ছে ফাংশনের কিছু প্রমাণ। ঠিক আছে, এই যে প্রমাণ রিলেটেড আমরা কিছু কাজ করছিলাম অনেক বড় ক্যালকুলেশনে, তো প্রমাণ রিলেটেড কাজগুলো, এই কয়েকটা টাইপের ম্যাথ, মোটামুটি 4 থেকে 5টা টাইপের ম্যাথ তুমি যদি ভালো মতো পারো আর বাকি ছোট ছোট ক্যালকুলেশন গুলো পারো, তাহলে কিন্তু তোমার এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে কভার হয়ে যাবে। সো আমি আশা করি যারা লেকচার 1 থেকে লেকচার 4 পর্যন্ত এই চ্যাপ্টারটা ফুললি দেখবা, তাদের কনসেপ্টে, সিকিউতে, এমসিকিউতে কোনো কিছুতেই প্রবলেম থাকার কথা না। লেকচার 4ই হচ্ছে তোমার এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে, 50টা বোর্ড এমসিকিউ সলভ করানো হবে। সো ওই এমসিকিউ সলভ করার পর তোমার আর এমসিকিউতে কোনো প্রবলেম থাকছে না। তার মানে তোমার যা যা প্রয়োজন, তোমার কনসেপ্ট প্রয়োজন, তারপর তোমার হচ্ছে শর্ট কোয়েশ্চেন প্রয়োজন, তারপর সৃজনশীল প্রয়োজন, তারপর এমসিকিউ প্রয়োজন, সবগুলো কিন্তু কভার করে দিছি। তা এর ফলে তোমার কিন্তু এই চ্যাপ্টারে আর কোনো কিছু বাকি থাকতেছে না, এবং তোমার একটা ভালো প্রিপারেশন হবে বলে আমি আশা করছি। তো নেক্সট কোন চ্যাপ্টারে লেকচার চাও সেটাও কমেন্টে জানাবা। আর যারা নতুন আছো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, যেহেতু চ্যানেলটা নতুন। আর তোমরা কমেন্টেও জানাবা যে আসলে তোমাদের পড়াগুলো তোমরা বুঝতে পারতাছো কিনা, আমি যে স্টাইলে পড়াইতেছি সেই স্টাইলে পড়াটা তোমরা বুঝতে পারতাছো কিনা, এবং কোন টপিকগুলো, কোন লেকচারগুলো তোমাদের আগে নিয়ে আসলে ভালো হয়। লাইক ম্যাথ আর ফিজিক্স আমার টার্গেট আছে, ম্যাথ আর ফিজিক্সটা আমি আগে শেষ করবো, তারপর হায়ার ম্যাথ ধরবো। তো এর মধ্যে কোন কোন লেকচারগুলো আনতে পারি সেটাও জানাবা। আজকের জন্য এতই থাকলো, টাটা।